আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা অষ্টম শ্রেণীকে ডেডিকেটেড করে তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে এসেছি। সেই ধারাবাহিকতায় আমরা তোমাদের বিজ্ঞানের সবগুলো চ্যাপ্টারই পড়িয়ে দিচ্ছি, যার মধ্যে আজকে আমি তোমাদের সাথে বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে এসেছি। আমি সালিম সাদমান সাফল্য তোমাদের সাথে বিজ্ঞান এবং বাংলা দ্বিতীয় নিয়ে থাকবো, এবং তোমাদের সকল ভাইয়া আপুরা যারা আছে সবাই তোমাদের জন্য অনেক ভালো ভালো ক্লাস নিয়ে আসবে। তোমরা প্রত্যেকটা ক্লাস অনেক সুন্দর করে করবা ইনশাল্লাহ। আমরা কথা না বেরিয়ে ক্লাস শুরু করতেছি। তো আমরা আজকে পড়ব আমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, যেটা কি জীবের বৃদ্ধি ও বংশগতি। আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেকটা স্কুলের পরীক্ষার জন্য থেকে শুরু করে সবসময় অনেক গুরুত্বপূর্ণ। আর এই চ্যাপ্টারের যে তোমার টপিকগুলা, সেই টপিকগুলা গিয়ে তোমার অলওয়েজ পরীক্ষাতে আসবে, এবং এটা তোমরা একদম এইচএসসি পর্যন্তই পাবা। এই ক্লাস 8-এ যেই তুমি কোষ বিভাজন জিনিসটা পড়বা, সেটা গিয়ে দেখবা ক্লাস 9-এ আসতেছে এবং কলেজেও আসতেছে। তো আজকে এই ক্লাসটা তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে করবা। আমরা শুরু করতেছি জীবের বৃদ্ধি ও বংশগতি দিয়ে। এখানে জীবের বৃদ্ধি ও বংশগতি। আচ্ছা, জীবের বৃদ্ধি বংশগতি জিনিসগুলো বলতে আমরা কি বুঝবো? মেনলি জীবের বৃদ্ধি মানে কি? দেখো, আমরা যে মানুষ, আমাদের সবার কি বৃদ্ধি হচ্ছে না? আমরা মায়ের পেটে যেরকম ছিলাম, মায়ের জন্ম নেওয়ার পর যেমন ছিলাম, এখন কিন্তু ঠিক তেমন নেই। আমাদের কন্টিনিউয়াসলি আমাদের বৃদ্ধি হচ্ছে, আমাদের শারীরিক পরিবর্তন হচ্ছে। তো এই জিনিসটা প্রত্যেকটা প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই হয়ে থাকে, যে তারা জীবন শুরু করে একটা মাত্র কোষ দিয়ে, এবং পরবর্তীতে সেই একটা কোষ থেকেই তোমার অনেকগুলা কোষে একটা পরিণত প্রাণীতে রূপান্তরিত হয়। তো সেক্ষেত্রে জীবের বংশ তোমার জীবের বৃদ্ধি জিনিসটা এই জিনিসটাকেই বোঝাচ্ছে, যে তোমার এককোষী প্রাণী জন্ম নেওয়ার পর থেকে তারা যে প্রক্রিয়ায় বহুকোষী প্রাণীতে পরিণত হয় এবং পরিণত একটা বডির যে ঘটনা আছে সেটা পায়, সেই জিনিসটাই গিয়ে জীবের বৃদ্ধি। আর বংশগতি কি? দেখো, আমরা প্রত্যেকে কিন্তু আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, আমাদের পূর্বপুরুষদের নানা বৈশিষ্ট্য বহন করে থাকি। তো এই যে পূর্বপুরুষদের বৈশিষ্ট্য বহন করার দিকটা, সেটাই গিয়ে জীবের বংশগতি। তো এখন আমরা জীবের বৃদ্ধি কিভাবে হয়ে থাকে? জীবের বৃদ্ধি প্রধানত হয়ে থাকে গিয়ে তোমার কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা এই ক্লাসের শুরুর পার্টগুলোতে আমরা পড়বো কোষ বিভাজন, এবং কোষ বিভাজন থেকে নানা ধরনের ডিটেলস পড়তে হবে। নেক্সট আমরা আমাদের বংশগতি এবং বংশগতির সাথে জড়িত কতগুলো জিনিস সম্পর্কে একটু পড়বো। তো আমরা যদি শুরু করি, দেখো এখানে প্রথমেই আছে একটি জীবের দেহ কি দিয়ে গঠিত। আমরা জানি প্রত্যেকটা জীবের দেহ গিয়ে তোমার কোষ দিয়ে গঠিত, এবং এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুইটি, দুইটি থেকে চারটি কোষে বিভক্ত হয়, এবং এইভাবে তারা বৃদ্ধি এবং বংশবৃদ্ধি করে থাকে। তো বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয়, এবং একটি মাত্র কোষ থেকে। তাহলে এই যে আমি যে জিনিসটা বলতেছিলাম, দেখো আমরা তোমার নিষিক্ত হওয়ার পর, এটা তোমার আমাদের যে বংশগতির জিনিসটা আছে, সেখানে আমাদের জীবন শুরু হয় আমাদের মায়ের একটা মেয়ের তোমার মার থেকে একটা গ্যামেট পেয়ে থাকি, বাবার থেকে একটা গ্যামেট পেয়ে থাকি। ওই দুইটা গ্যামেট যখন মিলিত হয়, সেটাকে বলা হয় নিষিক্ত হওয়া, ফার্টিলাইজেশন, বাংলাতে বললে নিষিক্ত হওয়া। তো এই নিষিক্ত হওয়ার পর একটা কোষ তৈরি হয়, যেই কোষটাকে বলা হয় তোমার জাইগোট। তো ওই জাইগোটটা থেকেই আমাদের পরিপূর্ণ জীবন শুরু হয়। আচ্ছা, আমি তোমাদের এই জিনিসটা যদি একটু বুঝাতে চাই, দেখো তোমার বাবা এবং মা, আমরা আমরা জন্ম নেওয়ার সময় কি বাবা মা দুইজন থেকেই দুইটা করে সেল পেয়েছি, দুইটা করে কোষ পেয়েছি। বাবার থেকে যে জিনিসটা এসেছে সেটাকে বলা হয় গিয়ে পুংগ্যামেট, এবং আমাদের মায়ের থেকে যেই জিনিসটা পেয়েছি সেটা গিয়ে স্ত্রীগ্যামেট। এই যে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট একসাথে মিলিত হলো, এই মিলিত হওয়া জিনিসটাকেই বলা হয় গিয়ে নিষিক্ত হওয়া। এই নিষিক্ত হওয়ার মাধ্যমে তোমার পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট মিলিত হওয়ার মাধ্যমে তৈরি হয় গিয়ে জাইগোট।
পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট মিলিত হয়ে তৈরি হয় হচ্ছে জাইগোট। আর এই জাইগোট দিয়েই হচ্ছে আমাদের জীবন শুরু হয়। এই জাইগোট হচ্ছে সেই একটা কোষ, যেই একটা কোষ থেকে আমাদের জীবন শুরু হয়েছে, এবং এই একটা কোষই পর্যায়ক্রমে তোমার হচ্ছে বিভাজিত হয়ে 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 একটা পরিপূর্ণ মানুষের আকারে আসবে। এবং এটা কিন্তু অনেক চলমান একটা প্রক্রিয়া। এই যে দেখো, আমি এখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, তখনও আমার শরীরে হচ্ছে কোষ বিভাজন চলতেছে, তোমরা ক্লাস করতেছো, তোমাদের শরীরে তখনও কোষ বিভাজন চলতেছে। এই কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকে, এবং এই কোষ বিভাজনের শুরু হয়েছিল হচ্ছে এই সেই জাইগোট থেকে, যেটা হচ্ছে আমরা পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের নিষিক্ত হওয়ার মাধ্যমে, মিলিত হওয়ার মাধ্যমে পেয়েছিলাম। তো তার মানে প্রত্যেকটা প্রাণীর জন্যই কিন্তু জীবনে শুরু হয় সেই জাইগোট, এবং এই জাইগোটই ধীরে ধীরে বিভাজিত হয়ে হচ্ছে পরিপূর্ণ প্রাণীতে যায়। আচ্ছা, তো এই জিনিসটাই হচ্ছে এখানে লেখা ছিল যে তোমার হচ্ছে নিষিক্ত, ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে, এবং এই নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে তৈরি বিশাল দেহ। যেমন আমাদের দেহে কিন্তু লক্ষ 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 কোষ রয়েছে, ঠিক তেমনইভাবে অনেক প্রাণী দেখবা যেখানে যাদের হচ্ছে লক্ষ লক্ষ কোষ থাকে, কিন্তু সবার জীবন কিন্তু শুরু হয় ওই একটা মাত্র কোষ, যেটা হচ্ছে জাইগোট, সেটা থেকে। এখন এখানে যদি আমরা দেখি, মেইনলি আমাদের প্রাণী জগতে তোমার হচ্ছে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। 3 ধরনের কোষ বিভাজনগুলো কি কি এখানে লেখা আছে, তাও আমি এখানে আলাদা করে লিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে দেখো, আমাদের প্রাণী দেহে, আমাদের প্রাণীকুলে টোটাল হচ্ছে গিয়ে তোমার 3 ধরনের কোষ বিভাজন হয়ে থাকে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আরেকটা হচ্ছে গিয়ে মিওসিস। এই 3 ধরনের কোষ বিভাজন হচ্ছে প্রাণী জগতে দেখা যায়। তো এই এবং এই 3টার কিন্তু তোমার হচ্ছে কিছু সুন্দর নাম রয়েছে। এই 3টা হচ্ছে প্রধান নেম। মূলত কোষ বিভাজনের প্রকারভেদ বললে আমরা হচ্ছে বলবো যে কোষ বিভাজন হচ্ছে 3 প্রকারের হয়ে থাকে। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। এদের প্রত্যেকটাকে অন্য একটা নামও দেওয়া হয়েছে। যেমন অ্যামাইটোসিসের আরেকটা নাম হচ্ছে গিয়ে তোমার প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন প্রত্যক্ষ কোষ বিভাজন সেটা হচ্ছে আমরা একটু পরেই দেখব। এখানে আগে দেখিনি যে অ্যামাইটোসিস জিনিসটা কি। অ্যামাইটোসিস জিনিসটা হচ্ছে গিয়ে প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সমীকরণিক অথবা তোমার হচ্ছে ইকুয়েশনাল। কোষ বিভাজন। আর মিওসিসকে আরেকটা নাম দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে তোমার রিডাকশনাল কোষ বিভাজন। তো অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসকে বলা হয় হচ্ছে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন, আর মিওসিসকে বলা হয় হচ্ছে রিডাকশনাল কোষ বিভাজন। তো আমরা হচ্ছে এই 3টা কোষ বিভাজন নিয়েই বিস্তারিতভাবে পড়ব। তখনই তোমাদের এক্সপ্লেন করে দিব যে অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হচ্ছে, মাইটোসিস কেন সমীকরণিক বা ইকুয়েশনাল, এবং মিওসিস কেন হচ্ছে রিডাকশনাল। তো আমরা হচ্ছে পরের স্লাইডে যাচ্ছি, যেখানে শুরু হয়ে গিয়েছে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, আমরা একটু আগের স্লাইডে কি পড়ে আসলাম? অ্যামাইটোসিস মানে কি? অ্যামাইটোসিসের আরেকটা অর্থ হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসের আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। তো অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলো, এটাও আগে একটু দেখবো। আগে আমরা একটু বইয়ের পড়া পড়ি, যেখানে লেখা আছে কি দেখো, এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এমিবা ইত্যাদি এককোষী জীবে হয়। আচ্ছা, এই জিনিসটা তোমাদের আমি একটু এক্সপ্লেন করে নিচ্ছি। এখানে তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজন যেটা, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস কোষ বিভাজনে আসুন আমরা যে কোনো একটা কোষকে সংক্ষেপে এইভাবে আঁকতে পারি। এখানে মাঝামাঝি সেটা হচ্ছে গিয়ে আমার নিউক্লিয়াস, আর সবগুলো হচ্ছে আমরা অলরেডি কিন্তু কোষ জিনিসটা কি সেটা জানার কথা। কোষ হচ্ছে কি? কোষ হচ্ছে আমাদের গঠনগত এবং কার্যকরী একক। আমাদের যে কোনো প্রাণীর
অ্যাকচুয়ালি যে কোনো প্রাণীরই হচ্ছে গাঠনিক এবং কার্যকরী এককের নাম হচ্ছে কোষ। তো আমরা একটা কোষকে একদম সংক্ষেপে ছোট করে কিভাবে আঁকতে পারি, আমরা একটা কোষকে হচ্ছে গিয়ে তোমার এইরকমভাবে আঁকবো, যেখানে নিউক্লিয়াস থাকবে আর হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম থাকবে। তো এইভাবে হচ্ছে যে কোনো একটা কোষ আঁকা যায়। আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা কোষ, হ্যাঁ। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা কোষ, আচ্ছা কোষ বিভাজন জিনিসটা কি? কোষ বিভাজন মানে হচ্ছে কোষ বিভাজিত হওয়া। এখন আমরা দেখেছি যে কোষ বিভাজন হচ্ছে 3 ধরনের হতে পারে, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। এখানের মধ্যে এখন আমরা হচ্ছে অ্যামাইটোসিস নিয়ে পড়তেছি। তো অ্যামাইটোসিস হয় হচ্ছে প্রধানত তোমার যে এককোষী প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, তো অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি হয়, এককোষী প্রাণীর যে একটা কোষ আছে সেটা হচ্ছে মাঝখান বরাবর তোমার ওদের মাঝখান বরাবর হচ্ছে স্ফীত হতে, দুই পাশে হচ্ছে মোটা হতে থাকে এবং মাঝখান বরাবর হচ্ছে সংকুচিত হতে থাকে। এককোষী মানে একটা কোষই হচ্ছে গিয়ে তোমার মাঝখান বরাবর সংকুচিত হচ্ছে, এবং এই মাঝখান বরাবর সংকুচিত হওয়ার ফলে নিউক্লিয়াসটাও যেটা তোমার হচ্ছে ওখানে গোলাকার ছিল এখানে সংকুচিত হয়, এবং একটা সময় গিয়ে দেখা যায় এই একটা কোষ থেকেই হচ্ছে গিয়ে দুইটা কোষ চলে আসছে। এইটাই হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। মানে এখানে তোমার হচ্ছে কোনো জটিল প্রক্রিয়া নাই, কোষ বিভাজনের জন্য অনেক ধরনের প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার কোনো জটিল প্রক্রিয়াই হচ্ছে এই এককোষী জীবগুলা ফলো করতেছে না। তারা হচ্ছে কি করতেছে, ডিরেক্টলি তাদের কোষগুলা মাঝখান বরাবর সংকুচিত হয় এবং মাঝামাঝি সংকুচিত হয়ে নিউক্লিয়াস স্ফীত হয়, মাঝামাঝি সংকুচিত হয়ে দুইটা কোষে পরিণত হয়ে যায়। এভাবে আমরা একটা কোষ থেকে সরাসরি দুইটা কোষ পেয়ে যাচ্ছি। কোনো জটিল প্রক্রিয়া ছাড়া একটা কোষ থেকে সরাসরি দুইটা যে কোষ পেয়ে যাচ্ছি, সেই জন্য এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার প্রত্যক্ষ কোষ বিভাজন। এখানে আমি কোনো জটিল প্রক্রিয়ায় গেলাম না, কোনো কঠিন প্রক্রিয়াতে গেলাম না, ডিরেক্টলি হচ্ছে গিয়ে কোষ মাঝামাঝি সংকুচিত হয়ে দুইটা কোষে পরিণত হয়ে গেল। এই জিনিসটাই হচ্ছে গিয়ে প্রত্যক্ষ কোষ বিভাজন। আমরা যদি পরের স্লাইডে ফেরত আসি, এই যে দেখো এখানে অ্যামাইটোসিসে বলা হয়েছে এই ধরনের কোষ বিভাজন কার কার হয়ে থাকে, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা। এইটা কার কার হয়, অ্যামাইটোসিস কার কার হয়, এইটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ এবং ক নাম্বারের কোয়েশ্চেন আসবে। তো এখানে দেখো এই ধরনের কোষ বিভাজনটা কি হয়, এই ধরনের কোষ বিভাজন হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়। এককোষী এটা আমার জন্য কি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে তার মানে বহুকোষী যে সকল জীব আছে তাদের কিন্তু কখনো অ্যামাইটোসিস হবে না, তাদের মাইটোসিস বা মিওসিস হবে, অ্যামাইটোসিস তাদের কখনোই হবে না। অ্যামাইটোসিস হওয়ার পূর্ব শর্তই হচ্ছে তাকে জীবটাকে এককোষী হতে হবে। তো এখানে কি হচ্ছে দেখো, এই ধরনের কোষ বিভাজনে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়ে থাকে, এবং এই এককোষী জীবগুলো কি হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এই ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়। আমরা ডাম্বেল জিনিসটা কি জানি, ডাম্বেল জিনিস হচ্ছে দুই দিক দিয়ে মোটা থাকবে এবং মাঝামাঝি হচ্ছে গিয়ে সরু থাকবে। তো এই যে এই সেলটাতেও এরকম ডাম্বেল আকারই ধারণ করতেছে, সেলটা হচ্ছে মাঝ বরাবর সংকুচিত হয়ে যাচ্ছে, দুই পাশে স্ফীত হয়ে যাচ্ছে। এই ডাম্বেল আকার ধারণ করেই হচ্ছে সরাসরি তোমার দুইটা সেলে কনভার্ট হয়ে যাবে। তো এখানে ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে কি হয়, দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময় সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এই ধরনের বিভাজনে কি হয়, মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়ে থাকে। আমরা আগে থেকেই বলতেছিলাম যে অ্যামাইটোসিস কি, অ্যামাইটোসিস হচ্ছে একটা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। তো এই প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া কেন বলা হচ্ছে, কারণ এখানে কি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে তোমার হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষের সৃষ্টি করেছে, এবং এই অপত্য কোষের সৃষ্টিটা সরাসরি কোনো জটিল প্রক্রিয়া ছাড়া হয়েছে বলে এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে প্রত্যক্ষ কোষ বিভাজন। আমরা পরের স্লাইডে যাই, যেখানে তোমার হচ্ছে এখানে অ্যামাইটোসিসেরই একটা ফিগার দেওয়া হয়েছে সুন্দর করে। এইটা হচ্ছে জাস্ট এমনি তোমাদের দেখানোর জন্য যে এখানে হচ্ছে রাখি এই যে একটা নিউক্লিয়াস থেকে কিভাবে হচ্ছে তোমার অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যাচ্ছে। বাট আমরা পরীক্ষার খাতায় কিন্তু এই চিত্রটা আঁকবো। এই চিত্রটা আমাদের জন্য আঁকা অনেক সহজ, এবং এই চিত্র আঁকলে তুমি যদি তোমার হচ্ছে বিজ্ঞানের যে জীববিজ্ঞান ভিত্তিক চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে যত বেশি চিত্র আঁকবা তত বেশি দেখবা তোমাকে নাম্বার দেওয়া হচ্ছে। তো তোমরা সবাই কিন্তু অ্যামাইটোসিসের এই ফিগারটা আঁকতে
পারো, ওইটাতে যাওয়ার দরকার নাই, যেটা অনেক কঠিন হয়ে যায়। আচ্ছা, তো আমরা অ্যামাইটোসিস থেকে এইটুকুই পড়া ছিল। অ্যামাইটোসিস থেকে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যামাইটোসিস হচ্ছে কাদের কাদের, এবং তোমার হচ্ছে অ্যামাইটোসিসটা মানে এককোষিতে হয় নাকি বহুকোষিতে হয়। তো আমরা এখন পরের কোষ বিভাজনে চলে আসছি, যেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, বা মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা কি নাম দিয়েছিলাম আমি, সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়ার কারণটা আমি যদি আগে ব্যাখ্যা করে নিই তাহলে তোমাদের ভালো হবে। দেখো, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে কি হয়, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ফার্স্ট অফ অল হবে হচ্ছে বহুকোষী প্রাণীতে। আচ্ছা, আমরা উদাহরণস্বরূপ মানুষকেই ধরি। হ্যাঁ, আমরা হচ্ছে মানুষের ক্রোমোজোম নাম্বারটা মানুষের বডিতে তোমার হচ্ছে বংশগতির কিছু বস্তু থাকে যেটাকে বলা হয় ক্রোমোজোম। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের একটা অংশ। ক্রোমোজোম হচ্ছে আমাদের নিউক্লিয়াসের একটা অংশ। তো মানুষের ক্রোমোজোমকে আমরা সবসময় ধরি 2n সংখ্যা হিসাবে লিখলে সেটা হচ্ছে 46 জোড়া মানবদেহের ক্রোমোজোম, 46টি, অথবা তোমার হচ্ছে গিয়ে 23 জোড়া। এটা হচ্ছে মানবদেহের ক্রোমোজোম সংখ্যা। 2n জিনিসটা এই 23 জোড়াকেই তোমার হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। তো মানুষের দেহের ক্রোমোজোম জিনিসটা আমাদের বংশগতির জন্য জানতে হবে, কারণ এই ক্রোমোজোম দিয়ে কিন্তু বংশগতিটা মানে তোমার হচ্ছে বংশগতির বৈশিষ্ট্যগুলো একটা থেকে আরেকটা প্রজন্মে যেয়ে থাকে। তো মানুষের দেহের ক্রোমোজোম হচ্ছে গিয়ে তোমার টোটাল 46টা বা 23 জোড়া। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়, এই যে ধরো একটা সেল, মানুষের বডির একটা কোষ হচ্ছে গিয়ে তোমার মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 2টা কোষে পরিণত হয়, এবং 2টা কোষে পরিণত হওয়ার সময় ওদের যে ক্রোমোজোম নাম্বার, যেটা বলছিলাম হচ্ছে 2n, সেই ক্রোমোজোম নাম্বারটাই থাকে। অর্থাৎ ওরা বিভাজিত হয়েছে ঠিকই, কিন্তু ওদের যে তোমার হচ্ছে কোষের ক্রোমোজোম নাম্বার সেটাতে কোনো পরিবর্তন আসে নাই, ক্রোমোজোম নাম্বার একই আছে। আচ্ছা, কোষ বিভাজনের সময় যেই কোষটা বিভাজিত হয় তাকে বলা হয় হচ্ছে গিয়ে মাতৃকোষ, আর বিভাজিত হয়ে যেই কোষগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় হচ্ছে অপত্য কোষ। ইংলিশে বললে মাদার সেল, মাতৃকোষ, আর অপত্য কোষ মানে হচ্ছে ডটার সেল। তো যে কোষটা বিভাজিত হয়েছে সেটা মাতৃকোষ, যে কোষটা তৈরি হয়েছে বিভাজনের মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে অপত্য কোষ। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম যেই সংখ্যাটা, ক্রোমোজোম নাম্বার, এবং তোমার হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম নাম্বার সমান থাকে, এবং এই অপত্য কোষ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। 2টা কারণ, একটা হচ্ছে কি মাতৃকোষের যে ক্রোমোজোম নাম্বার, অপত্য কোষের ক্রোমোজোম নাম্বারটা একই থাকে, এবং এই ক্রোমোজোম নাম্বার একই থাকার জন্য এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার এক হচ্ছে একই থাকে, 2 হচ্ছে সমগুণ সম্পন্ন হয়, মানে একই বৈশিষ্ট্যের থাকে। এই দুইটা কারণেই হচ্ছে গিয়ে তোমার মাইটোসিসকে বলা হয়ে থাকে সমীকরণিক কোষ বিভাজন। এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেনে অনেক সময় সিকিউ এর খ নাম্বারে এই টাইপের কোয়েশ্চেন আসে। তোমার হচ্ছে যেমন মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়, অথবা হচ্ছে গিয়ে মাইটোসিস ইকুয়েশনাল কোষ বিভাজন বলতে কি বুঝো, তখন তোমরা এই জিনিসটাকে এভাবে এক্সপ্লেন করে দিবা যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে 2টা কোষে পরিণত হয়, একটা মাতৃকোষ বিভাজিত হয়ে 2টা অপত্য কোষে পরিণত হয়, এবং মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মাতৃকোষের যে গুণগুলা অপত্য কোষ সেই সমগুণ সম্পন্ন হয়। সেই জন্য হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। এটা হচ্ছে তাহলে বেসিক একটা আইডিয়া নিলাম আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। তো এইখানে মাইটোসিস কোষ বিভাজন নিয়ে যে জিনিসটা লেখা হয়েছে আমাদের বইয়ে সেটা হচ্ছে কি উন্নত শ্রেণীর প্রাণী। এই যে দেখো, আমরা মাইটোসিসে কিন্তু পড়েছিলাম এককোষী প্রাণীতে। এখানে হচ্ছে কি উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি
অপত্যকোষ সৃষ্টি করে। এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়। এটা আমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজনের কাজ দরকারটা কি, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের কি লাভ হচ্ছে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী তোমার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়, এবং এই ধরনের বিভাজন দ্বারা কি হয়, উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। আমাদের যে দেহকোষগুলা না, আমাদের দেহকোষগুলোর বৃদ্ধিও কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই হয়ে থাকে। তো আমরা হচ্ছে এখন মাইটোসিসটাকে ডিটেলসে পড়তে হবে। মাইটোসিসের বৈশিষ্ট্য যদি দেখি, মাইটোসিস কোষ বিভাজন কি, এক ধরনের বিভাজন পদ্ধতি। এইখানে দেখো, এখানে মাতৃকোষের যে নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয়। মাইটোসিসের মাতৃকোষের নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয়। মাইটোসিসটি বিভাজিত হয়ে কি করে, সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে, এবং তোমার এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে। এই ধরনের বিভাজনের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। সেটার জন্য হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। আমরা হচ্ছে তোমার এই লাইনটাকে বেশি হাইলাইট করব, মাইটোসিসকে কেন হচ্ছে এই পার্টটাকে বেশি হাইলাইট করব, যে মাইটোসিসকে কেন হচ্ছে গিয়ে তোমার সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়ে থাকে। কারণ হচ্ছে কি, এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং তোমার হচ্ছে গিয়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই ক্রোমোজোম সংখ্যা সমান থাকার জন্যই হচ্ছে এদেরকে সমীকরণিক বিভাজন বলা হচ্ছে। আমরা পরের স্লাইডে যাই। এখানে হচ্ছে মাইটোসিস কোথায় হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট অনেক, কারণ এখান থেকে অনেকগুলা এমসিকিউ আসবে। তোমার মাইটোসিস কোথায় হয়, এই সবগুলা থেকে অনেকগুলা এমসিকিউ এসে থাকে। যেমন তোমার হচ্ছে এইখানে দেখো, মাইটোসিস কোথায় হয় আমরা যদি দেখতে চাই, মাইটোসিস হচ্ছে হয়ে থাকে কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, তারপর হচ্ছে ভ্রূণমূল, বর্ধনশীল পাতা এবং মুকুল ইত্যাদিতে তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। আর প্রাণীকোষের কোথায় কোথায় হয়, প্রাণীকোষের হচ্ছে দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময় এবং নিম্নশ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের অযৌন জননের সময় এই ধরনের বিভাজন হয়ে থাকে। এখানে প্রত্যেকটা লাইন একটু মনোযোগ দিয়ে পড়বা, কারণ এখান থেকে তোমাদের জন্য এমসিকিউ আসবে। তো কি পড়েছিলাম, এখানে তোমার হচ্ছে উদ্ভিদের জন্য কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, তারপর হচ্ছে বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে হচ্ছে। আর প্রাণীদেহের ক্ষেত্রে তোমার হচ্ছে ভ্রূণের পরিবর্ধনের সময়, তারপর হচ্ছে দেহকোষে নিম্নশ্রেণীর প্রাণীদের অযৌন জ্বলনের সময় হচ্ছে গিয়ে তোমার এই ধরনের বিভাজনগুলা হয়ে থাকে। এখন আমাদের যেটা পড়তে হবে, আচ্ছা আমরা পড়েছি এতক্ষণ কোথায় মাইটোসিস হয়। আমাদের বই কিন্তু ছোট্ট করে এই টপিকটাও আছে, কোথায় কোথায় মাইটোসিস হয় না। দেখো কোথায় কোথায় মাইটোসিস হয় না, সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে। আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়ে এই স্নায়ু টিস্যু নিয়ে পড়ব। তো সেই স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে হচ্ছে কোনো মাইটোসিস কোষ বিভাজন হয় না। এছাড়া তোমার হচ্ছে কি স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এই ধরনের বিভাজন হয় না। তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেলাম হচ্ছে আমাদের মানব দেহের স্নায়ু টিস্যুতে, স্নায়ু কোষে কোনো তোমার হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন হবে না। তাছাড়া হচ্ছে গিয়ে কি, স্তন্যপ্রায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা, তারপর হচ্ছে অনুচক্রিকা, পরিণত লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এগুলাতে, এবং উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে উদ্ভিদের স্থায়ী টিস্যুতে, এই জিনিসগুলোতে হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন হবে না। আচ্ছা, এখানে তোমার মাইটোসিসের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেছে। তার আগে আমরা হচ্ছে একটু মাইটোসিস কোষ বিভাজনটাকে পড়ে নিই। এখানে দেখো, আমরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যাকচুয়ালি প্রক্রিয়া পড়ব এখন। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা হচ্ছে দুইটা পর্যায়ে আগে ভাগ করে নিব, দুইটা ভাগে ভাগ করে নিব আগে। মাইটোসিস কোষ বিভাজনের তোমার হচ্ছে একটা কোষের প্রধানত তোমার হচ্ছে দুইটা অংশ থাকে, একটা কোষের অংশ থাকে দুইটা। একটা কোষে তোমার হচ্ছে থাকে নিউক্লিয়াস, আরেকটা থাকে হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম।
একটা কোষের দুইটা অংশ থাকে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। তো একটা কোষের বিভাজন বললে কিন্তু ওর নিউক্লিয়াসের বিভাজনও বোঝাবে, ওর সাইটোপ্লাজমের বিভাজনও বোঝাবে। কোষের পার্ট হচ্ছে গিয়ে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, এবং একটা কোষ বিভাজিত হয়েছে মানে ওই কোষের নিউক্লিয়াসও বিভাজিত হয়েছে, ওই কোষের সাইটোপ্লাজমও বিভাজিত হয়েছে। তো এখন নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এখানে এই নামটার কারণ কি? এই নামটার কারণ হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়াসের বিভাজন, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এই নামটার কারণ কি? এই নামটার কারণ হচ্ছে যে ক্যারিও, এই ক্যারিও জিনিসটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসেরই গ্রিক শব্দ, আর কাইনেসিস হচ্ছে গিয়ে বিভাজন। তার মানে ক্যারিওকাইনেসিস হচ্ছে আমাদের নিউক্লিয়াসের বিভাজন। তাইলে আমরা নিউক্লিয়াসের বিভাজনের পর্যায়গুলোকে কিসের আন্ডারে ফেলবো? ক্যারিওকাইনেসিস। অপর দিক দিয়ে সাইটোপ্লাজমের যে বিভাজনটা, সেইটাকে বলা হবে হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস। এই সেম, সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম, সাইটো মিনস হচ্ছে সাইটোপ্লাজম, আর কাইনেসিস মানে হচ্ছে গিয়ে বিভাজন। তাহলে সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা কিন্তু এই দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে, যেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, এবং যেটা হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। আচ্ছা, এখানে তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন শুরু করার আগে আমি আরেকটা জিনিস পড়ায় নিতে চাই, সেটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারফেস। ইন্টারফেস ইন্টারফেস জিনিসটা কি? ইন্টারফেস জিনিসটা হচ্ছে তোমার কোষ বিভাজনের শুরুতে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। তো কোষের জন্য তোমার হচ্ছে কোষ বিভাজনের শুরুতে কোষের কিছু প্রস্তুতিমূলক একটা পর্যায় থাকে। কোষ নিজেকে বিভাজিত করার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করে থাকে। ওই কাজটা যেই পর্যায়ে হয় সেইটাই হচ্ছে গিয়ে ইন্টারফেস। একটা জিনিস মনে রাখবা, একটা কোষের তুমি হচ্ছে গিয়ে পুরোপুরি চক্রটা যদি দেখো, একটা কোষে সবার আগে হচ্ছে ধরো ইন্টারফেস হয়েছে, ইন্টারফেসের পরে ওই কোষে হচ্ছে গিয়ে ক্যারিওকাইনেসিস হবে, মানে নিউক্লিয়াসের বিভাজন হবে, এবং ক্যারিওকাইনেসিসের পরে ওই কোষে হচ্ছে সাইটোকাইনেসিস হবে, সাইটোকাইনেসিসের পরে আবার ওই কোষটা ইন্টারফেস করবে। তো এখানে তোমার হচ্ছে সুন্দর একটা চক্র আছে যেটাকে বলা হয় কোষ চক্র। ইন্টারফেস থেকে তোমার হবে হচ্ছে নিউক্লিয়ার বিভাজন মানে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস মানে কি ছিল? নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস থেকে হবে হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস, আর সাইটোকাইনেসিস থেকে হয় হচ্ছে ইন্টারফেস। এই খুব সুন্দর একটা সিরিয়াল মেনটেন হয় ইন্টারফেস, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মাঝখানে। এই জিনিসটাকে বলা হয় কোষচক্র। যদিও এখন আমাদের কোষচক্র আমাদের বর্তমান তোমার হচ্ছে সিলেবাসের পার্ট না, তবে একটু বলে রাখলাম। তোমার হচ্ছে নিউক্লিয়াসের কোষ বিভাজনের শুরুতে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, সেই পর্যায়টা, সেই কাজ করার পর্যায়টাই হচ্ছে ইন্টারফেস। এখন এই ইন্টারফেসে তোমার হচ্ছে কি হচ্ছে, ইন্টারফেসে কোষ প্রস্তুতিমূলক কাজ করতেছে, এবং ইন্টারফেস শেষ হওয়ার পরেই হচ্ছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের ডিভিশন শুরু হয়ে যায়, নিউক্লিয়াসের বিভাজন শুরু হয়ে যায়। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়ে যায়। সাইটোপ্লাজমের বিভাজন শেষ হওয়ার মাধ্যমে তোমার হচ্ছে কোষ বিভাজন কমপ্লিট। তখন আবার ওই বিভাজিত কোষগুলো নতুন করে ইন্টারফেসে যায়, নতুন করে ক্যারিওকাইনেসিস করে, নতুন করে সাইটোকাইনেসিস করে। এভাবে হচ্ছে একটার পর একটা পর্যায়ক্রমে কোষ বিভাজন হয়েই যাচ্ছে। তো আমরা এখানে তোমার হচ্ছে মাইটোসিসকে ভাগ করেছিলাম এভাবে, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, আমরা ইন্টারফেস কি সেই জিনিসটাও বুঝেছি। এখন হচ্ছে আমরা আমাদের পড়ার দিকে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনের 5টা পর্যায় এবং 5টা পর্যায়ের একটা চিত্র দেওয়া আছে। যদিও আমরা এটা আঁকবো না, এখানে হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের একটা চিত্র দেওয়া ছিল। এইটা আমরা হচ্ছে পরীক্ষার হলে তো এভাবে আঁকবো না, পরীক্ষার হলে কীভাবে আঁকবো সেটা হচ্ছে ভাইয়া পড়ানোর সময় তোমাদের একটা একটা করে দেখিয়ে দিব। তো আমরা শুরু করতেছি।
এখানে শুরু হয়েছে কেরিওকাইনেসিস দিয়ে। কেরিওকাইনেসিস জিনিসটা কি? কেরিওকাইনেসিস জিনিসটা আমরা অলরেডি পড়ে আসছি। কেরিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তো এখানে কি হয়, বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে কেরিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে হচ্ছে এই পরিবর্তনকে 5টা ধাপে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা আমরা হচ্ছে কেরিওকাইনেসিস জিনিসটাকে, এই যে কেরিওকাইনেসিস, সাইটোপ্লাজমের কেরিওকাইনেসিস মানে কি ছিল? কেরিওকাইনেসিস মানে ছিল হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এই কেরিওকাইনেসিসটাকে আমরা হচ্ছে টোটাল 5টা পর্যায়ে ভাগ করে নিয়েছি। কেরিওকাইনেসিস পর্যায়টা হচ্ছে তোমার অনেক মানে কেরিওকাইনেসিস প্রক্রিয়াটা অনেক জটিল। তো এই জটিল প্রক্রিয়াটা এবং অনেক বড় প্রক্রিয়াটাকে আমরা সহজে বোঝার জন্য হচ্ছে 5টা পর্যায়ে ভাগ করে নিই, যেগুলোর নাম হচ্ছে যথাক্রমে তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর হচ্ছে টেলোফেজ। তো কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনকে হচ্ছে তোমার এই 5টা পর্যায়ে ভাগ করে নেওয়া হয়েছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তো আমাদেরকে হচ্ছে এই 5টা ফেজ সম্পর্কে একটু একটু করে পড়তে হবে এবং এই 5টা পর্যায় থেকেই হচ্ছে চিত্র আঁকা শিখতে হবে। তো আমরা শুরু করি। তো এখানে হচ্ছে গিয়ে তোমার প্রোফেজ দিয়ে স্টার্ট করা হয়েছে। প্রোফেজটা কি? প্রোফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রোফেজ। প্রোফেজে কি হয়? এই ধাপে হচ্ছে নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বিয়োজন মানে একটা কোষ থেকে পানি হচ্ছে অপসারিত হয়ে যায়। পানি বিয়োজনের মাধ্যমে নিউক্লিয়াস জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর হচ্ছে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে এবং তোমার হচ্ছে এগুলা কি সেন্ট্রোমিয়ার নামক একটি মেরুতে যুক্ত থাকে। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের লেখাটাই আমি দিয়েছি। আমি যদি নিজের মতো করে এক্সপ্লেন করতে চাই, দেখো প্রোফেজ জিনিসটা কি। প্রোফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়। প্রোফেজে শুরুই হয় হচ্ছে গিয়ে নিউক্লিয়াসটা বড় হওয়ার মাধ্যমে। নিউক্লিয়াসটা বড় হয় কেন হয়? কারণ নিউক্লিয়াসটা হচ্ছে প্রশস্ত হয়, যেখানে আকারে বড় হয় লেখা আছে, মানে একই কথা, নিউক্লিয়াস বড় হয়, প্রশস্ত হয়। তো এখানে কেন হয়? কারণ নিউক্লিয়াসে হচ্ছে পানি বিয়োজন হয়, ডিহাইড্রেশন হয়। নিউক্লিয়াস থেকে পানি বিয়োজিত হলে নিউক্লিয়াস হচ্ছে আকারে বড় হয় এবং নিউক্লিয়াস আকারে বড় হওয়ার পাশাপাশি তোমার হচ্ছে এখানে কতগুলো আঁকাবাঁকা সুতার মতো অংশ তৈরি করে। নিউক্লিয়াসে তোমার হচ্ছে যে নিউক্লিয়ার রেটিকুলামটা ছিল না, নিউক্লিয়ার রেটিকুলামটাই হচ্ছে এখানে ক্রোমোজোম হয়ে যায়। নিউক্লিয়ার রেটিকুলামটাই হচ্ছে পানি বিয়োজনের ফলে আঁকাবাঁকা সুতার মতো হয়ে ক্রোমোজোম হয়ে যায় এবং তোমার হচ্ছে এগুলা লম্বালম্বি হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে এবং এরা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার নামক একটা মেরু দিয়ে যুক্ত থাকে। তো এখানে আমরা যদি তোমার হচ্ছে প্রোফেজের অবস্থাটা দেখতে চাই, দেখো এখানে আমরা হচ্ছে দুইটা কোষই আঁকবো। দুইটা কোষেই হচ্ছে প্রোফেজের অবস্থাটা দেখব। এটা হচ্ছে আমার উদ্ভিদ কোষ, আর গোলাকৃতির একদম একটা প্রাণী কোষ। তো এখানে প্রোফেজে হচ্ছেটা কি? প্রোফেজে হচ্ছে তোমার যে নিউক্লিয়াসটা আছে। আচ্ছা, আমি আগে ছোট করে একটা নিউক্লিয়াস এঁকে নিই। এই যে দেখো, এটা হচ্ছে একটা প্রাণী কোষের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের অনেকগুলো অংশ আছে, যেমন এই যে এই গোলাকৃতির অংশটা হচ্ছে নিউক্লিওলাস। এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে মানে তোমার হচ্ছে যেটা ঢেকে রেখেছে সেটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। তারপর হচ্ছে এই যে এই সুতার মতো অংশগুলো না, এই সুতার মতো অংশগুলো হচ্ছে ক্রোমাটিন, বা এটার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। তো এই ক্রোমাটিনগুলা, এই নিউক্লিয়াসটা হচ্ছে এখানে প্রোফেজে এসে চেঞ্জ হবে। প্রোফেজে এসে কি চেঞ্জ হবে? প্রোফেজে এসে হচ্ছে, আচ্ছা আমি এখানে এটা প্রোফেজ লিখে নিই।
প্রোফেজে এসে এই যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসের মধ্যে পানি বিয়োজন হবে। পানি বিয়োজন হওয়াতে নিউক্লিয়াসটা হচ্ছে আকারে বড় হবে। নিউক্লিয়াসটা আকারে বড় হওয়ার পাশাপাশি ওর যে ক্রোমাটিনগুলো ছিল সেগুলো হচ্ছে প্রশস্ত হবে এবং সেগুলো তোমার হচ্ছে একটা সময় বিভাজিত হয়ে ক্রোমোজোম থেকে ক্রোমাটিডে পরিণত হবে। তখন তোমার হচ্ছে এই জিনিসটাকে দেখতে এরকম মনে হবে। এটা দিলাম আমরা নিউক্লিওলাস। এছাড়া আমরা হচ্ছে তোমার ক্রোমাটিন আঁকবো। এই যে এগুলাই হচ্ছে গিয়ে ক্রোমাটিন। এগুলা কোথা থেকে এসেছে? এই যে ভাই এই যে এখানে যে ক্রোমাটিন রেটিকুলামগুলো নিউক্লিয়ার রেটিকুলামগুলো আছে না, এগুলাই হচ্ছে গিয়ে তোমার জল বিয়োজনের ফলে পানি বিয়োজনের ফলে তোমার হচ্ছে এইরকমভাবে ক্রোমাটিডে পরিণত হয়েছে। প্রাণীকোষের ক্ষেত্রেও সেম কাজই হবে। আচ্ছা, প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা এঁকে নিই, নিউক্লিওলাস থাকবে এবং এখানে হচ্ছে ক্রোমাটিন তৈরি হবে। এখন এই যে ক্রোমাটিডের 4টা ক্রোমাটিডের মাঝখানে যে জিনিসটা আঁকতেছি না, দুইটা ক্রোমাটিডের মাঝখানে যে জিনিসটা আঁকতেছি সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার দিয়েই হচ্ছে একটা ক্রোমাটিড আরেকটা ক্রোমাটিডের সাথে তোমার হচ্ছে সংযুক্ত আছে। তো মাঝামাঝি এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা কিন্তু নিউক্লিওলাস, এটা হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার। এই যে আমরা একটা ক্রোমাটিডের গঠন যদি দেখি, এই যে একটা ক্রোমাটিডের গঠনটা হচ্ছে প্রধানত এই রকম। এই যে একটা সেন্ট্রোমিয়ার দিয়ে দেখো দুইটা ক্রোমাটিড কিন্তু একটা আরেকটার সাথে সংযুক্ত আছে। তো এখানে তোমার হচ্ছে আমরা এইটাই চিত্রের মাধ্যমে ওখানে দেখিয়েছি। তো প্রোফেজে কি হচ্ছে? প্রোফেজে হচ্ছে জল বিয়োজন মানে পানি বিয়োজন হচ্ছে। পানি বিয়োজন হওয়ার ফলে তোমার হচ্ছে নিউক্লিয়াসটা আকারে বড় হচ্ছে এবং আমরা সেখানে ক্রোমাটিড পাচ্ছি। তো আমাদের প্রোফেজ থেকে এইটুক পড়লেই চলবে। বইয়ে আমাদের যতটুকু লেখা আছে ততটুকু আমরা হচ্ছে লিখে দিতে পারি প্রোফেজের ক্ষেত্রে। এবং প্রোফেজের জন্য চিত্র হিসাবে আমরা যদি এই চিত্রটা ইউজ করি তাহলে সবচেয়ে ভালো হবে। আমরা পরের ধাপে যাচ্ছি, যেটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোফেজ ধাপটা কিন্তু ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী। ওই দিক দিয়ে প্রোমেটাফেজ ধাপটা হচ্ছে একদমই স্বল্পস্থায়ী। প্রোমেটাফেজে কি হয় দেখো, নিউক্লিয়র পর্দা এবং নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। প্রায় কথাটার উপর খেয়াল করবা, এখানে কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় বলে নাই। বলা হয়েছে কি প্রোমেটাফেজ ধাপে তোমার হচ্ছে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসগুলো হচ্ছে প্রায় বিলুপ্ত হয়ে যায়। প্রায় বিলুপ্ত হওয়ার পাশাপাশি এখানে হচ্ছে কোষের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পর্যন্ত হচ্ছে গিয়ে কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এই তন্তুগুলাকে হচ্ছে একটা মাকুর আকৃতি ধারণ করে। এই মাকু আকৃতির যন্ত্রটাকে বলা হয় হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে আবার বলা হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল। তারপর হচ্ছে প্রাণীকোষে কি হয়, এই সেন্ট্রিওল থেকে হচ্ছে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রে হয় এবং কোষের দুই বিপরীত মেরুতে হচ্ছে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। তো এই জিনিসটাকে আমরা যদি একটা ছবির মাধ্যমে প্রেজেন্ট করতে চাই, আমরা এখানেও হচ্ছে দুইটা কোষ আঁকবো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে। এবং এটা কি আঁকতেছি, এটা হচ্ছে আমরা প্রোমেটাফেজ পর্যায়ে দেখতেছি। এই যে কোষ বিভাজন জিনিসটা, এই কোষ বিভাজন জিনিসটা পুরোটাই হচ্ছে আসলে চিত্র নির্ভর। তুমি চিত্র বুঝলে তুমি হচ্ছে সুন্দরভাবে প্রক্রিয়াটা বুঝে দিতে পারবা। যেমন এখানে প্রোমেটাফেজে বলাই হয়েছে কি, এখানে হচ্ছে স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটে। এই যে এইটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে একটা একটা করে স্পিন্ডল তন্তু এবং একসাথে এদেরকে বলা হবে হচ্ছে গিয়ে স্পিন্ডল যন্ত্র। এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু, এগুলো হচ্ছে কি স্পিন্ডল তন্তু। এই যে এটা একটা স্পিন্ডল তন্তু, এটা একটা স্পিন্ডল তন্তু, এইটা একটা স্পিন্ডল তন্তু, এইটা একটা, এরকম ভাবে অনেকগুলা স্পিন্ডল তন্তু মিলে হচ্ছে প্রোমেটাফেজ ধাপে এসে তোমার স্পিন্ডল ফাইবার তৈরি করতেছে। যে প্রাণীকোষে হচ্ছে আলাদা করে আমাদের অ্যাস্টার রে দেখাতে হবে। প্রাণীকোষে হচ্ছে স্পিন্ডল তন্তুটা তৈরি হয় এই অ্যাস্টার রে থেকে। তো আমরা হচ্ছে এভাবে অ্যাস্টার রে দেখাবো। আচ্ছা, তো এখন এই স্পিন্ডল তন্তুগুলো যে তৈরি হলো, স্পিন্ডল তন্তুর কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন স্পিন্ডল তন্তুর এই দিকগুলোকে বলা হচ্ছে উত্তর মেরু, এই দিক দক্ষিণ মেরু, আর স্পিন্ডল তন্ত্রের মাঝামাঝি জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল তন্তুর এই পাশটা হচ্ছে গিয়ে উত্তর মেরু, এটা হচ্ছে স্পিন্ডল তন্ত্রের দক্ষিণ মেরু, আর একদম মাঝামাঝি যে অঞ্চলটা সেটাকে বলা হয় হচ্ছে, যে ধরো এই দিকের মাঝামাঝি অঞ্চলটা, এই পুরাটাই আসলে এটা হচ্ছে গিয়ে বিষুবীয় অঞ্চল।
আচ্ছা, তো এই যে এই তিনটা অংশে ভাগ করলাম আমি স্পিন্ডলতন্ত্রকে, তাহলে আমার লাভ কি হলো? এই স্পিন্ডলতন্ত্রের থাকেটা কি? স্পিন্ডলতন্ত্রের প্রধানত আমরা যে তোমার হচ্ছে, আচ্ছা এখানে ছোট করে একটু নিউক্লিওলাসটা দেখি, আচ্ছা নিউক্লিওলাসটা বাইরেই আঁকি। এখানে ছোট করে হচ্ছে গিয়ে তোমার নিউক্লিওলাসটা দেখায় দিতে হবে, কারণ এইখানে নিউক্লিওলাস কিন্তু এখনো তোমার বিলুপ্ত হয়ে যায় নাই, প্রোমেটাফেজে প্রায় বিলুপ্ত হয়ে যায় পড়েছি, পুরোপুরি বিলুপ্ত হয় নাই। তো এই যে স্পিন্ডল তন্তুতে থাকেটা কি? স্পিন্ডল তন্তুতে হচ্ছে ওই যে আমরা ক্রোমাটিডগুলো পেয়েছিলাম প্রোমেটাফেজ ধাপে, এই ক্রোমাটিনগুলো হচ্ছে এই স্পিন্ডল তন্ত্রতে এসে থাকে। স্পিন্ডলতন্ত্র কোথায় থাকে? স্পিন্ডলতন্ত্রের যে কোনো জায়গাতেই থাকে, মানে স্পিন্ডলতন্তুর সাথে শুধুমাত্র লেগে থাকে। তো প্রাণীকোষের ক্ষেত্রেও এগুলাকে যে কোনো জায়গায় দেখায় দিবা যে এখানে হচ্ছে স্পিন্ডলতন্তুর সাথে লেগে ওই ক্রোমাটিনগুলা অবস্থান করতেছে এই স্পিন্ডল যন্ত্রে। এইটার মাধ্যমে হচ্ছে আমাদের প্রোমেটাফেজ পর্যায়টা শেষ। প্রোমেটাফেজ পর্যায়ে হচ্ছে কি হচ্ছে? প্রোমেটাফেজ পর্যায়ে দুইটা জিনিস হচ্ছে। প্রোমেটাফেজ পর্যায়ে হচ্ছে স্পিন্ডল তন্তুর আবির্ভাব করতেছে, স্পিন্ডল তন্তু একসাথে মিলে হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করতেছে। স্পিন্ডল যন্ত্রের মধ্যে হচ্ছে গিয়ে ক্রোমোজোমগুলা, ক্রোমাটিডগুলা যুক্ত হচ্ছে। স্পিন্ডল যন্ত্রের হচ্ছে তিনটা অংশ, উপরের দিকে উত্তর মেরু, নিচের দিকে দক্ষিণ মেরু এবং মাঝামাঝিটাকে বলা হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল। আচ্ছা, তাহলে আমরা পরের ধাপে যাচ্ছি। পরের ধাপ হচ্ছে মেটাফেজ। মেটাফেজ ধাপে কি হয় দেখো, প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছিল এবং স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি হচ্ছে মানে স্পিন্ডল যন্ত্রের মধ্যে ক্রোমাটিডগুলা গিয়েছিল। এখন মেটাফেজ ধাপে কি হয়? মেটাফেজ ধাপে হচ্ছে তোমার ক্রোমোজোমগুলা স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে। বিষুবীয় অঞ্চল মানেটা কি যেন ছিল? বিষুবীয় অঞ্চল হচ্ছে একদম যেই মাঝামাঝি জায়গাটা ছিল ওই স্পিন্ডল যন্ত্রের, সেটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলতেছিলাম। তো এই তোমার হচ্ছে মেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো আসবে। সেন্ট্রোমিয়ারগুলোও কিন্তু এই মানে সেন্ট্রোমিয়ার দিয়েই হচ্ছে ওরা তন্তুর সাথে আটকে থাকবে। এবং এখানে একটা অনেক ইম্পর্টেন্ট লাইন আছে, যেটা এই ধাপে কি ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়। এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়। এটা বারবার এমসিকিউ এ রিপিট হয় তোমার হচ্ছে কোন ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়, সেটা হচ্ছে মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে কি হচ্ছে ভাই? দুইটা জিনিস হচ্ছে। মেটাফেজ ধাপে যে ক্রোমাটিডগুলো ছিল সেই ক্রোমাটিডগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসতেছে। আরেকটা কি হচ্ছে, এই ধাপে ক্রোমোজোমগুলো হচ্ছে ক্রোমাটিডগুলো হচ্ছে সবচেয়ে মোটা এবং খাটো হয়, বিষুবীয় অঞ্চলে আসতেছে এবং সবচেয়ে মোটা এবং খাটো হচ্ছে। এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, এখানেও আমরা হচ্ছে গিয়ে দুইটা সেল কোষ আঁকবো, প্রাণী কোষে একটা, উদ্ভিদ কোষ একটা। এটা হচ্ছে আমার উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্র আঁকবো। আচ্ছা, তোমাদের বইয়ে একটা লাইন খুব সম্ভবত এখানে দেয় নাই, সেটা হচ্ছে গিয়ে তোমার এই মেটাফেজ ধাপে হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা পরিপূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায় হচ্ছে তোমার এই মেটাফেজ ধাপে। তো মেটাফেজ ধাপে কি হচ্ছে? স্পিন্ডল যন্ত্র আঁকা হলো। আচ্ছা, আমরা প্রাণীকোষ আঁকি নাই, প্রাণীকোষেও আমরা হচ্ছে স্পিন্ডল যন্ত্র আঁকলাম। তো এখানে এই যে মাঝামাঝি অঞ্চলগুলো ছিল না বিষুবীয় অঞ্চল, তো মেটাফেজে এই মাঝামাঝি এই বিষুবীয় অঞ্চলগুলাতে হচ্ছে গিয়ে তোমার ক্রোমাটিডগুলা বা ক্রোমোজোমগুলা এসে সজ্জিত থাকে, জমা হয়, যেটাই বলো না কেন, একদম কি মাঝামাঝি, অর্থাৎ ইকুয়েটর বরাবর এসে এরা সজ্জিত হয়েছে। এইটুকুই আমার মেটাফেজ। দুইটা জিনিস হচ্ছে, ক্রোমোজোমগুলো হচ্ছে ইকুয়েটর বরাবর বিন্যস্ত হচ্ছে, আর ক্রোমাটিডগুলো সর্বাপেক্ষা মোটা এবং খাটো হচ্ছে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখানে হচ্ছে মেটাফেজের পরের অ্যানাফেজ শুরু হয়ে গেছে। অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে হচ্ছে গিয়ে তোমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়ে যায়। এই যে ক্রোমোজোমটা যে ছিল, এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলা এরকমভাবে তোমার হচ্ছে দুই ভাগে বিভাজিত হয়ে যায়। একটু ভালো করে আঁকি তোমাদের। এই যে ধরো এইটা ছিল হচ্ছে সেন্ট্রোমিয়ার,
এবং এগুলো ছিল হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকা ক্রোমোজোম। এইটা ভাগ হয়ে দুইটা সেন্ট্রোজোমে পরিণত হয়, একটা সেন্ট্রোমিয়ার দুইটা সেন্ট্রোমিয়ার হয়ে যায় এবং দুইটা সেন্ট্রোমিয়ারে একটা একটা করে ক্রোমোজোম তোমার হচ্ছে লেগে থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা হয় হচ্ছে গিয়ে আমার অ্যানাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, ফলে হচ্ছে প্রতিটি ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। এবং এছাড়া এখানে কি হয়, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটা অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে বলা হয় হচ্ছে গিয়ে অপত্য ক্রোমোজোম। এই যে এটা হচ্ছে একটা ক্রোমোজোম আর এগুলা হচ্ছে গিয়ে অপত্য ক্রোমোজোম। যখন ক্রোমোজোমগুলো একজন আরেকজন থেকে আলাদা হয়ে গেছে সেটা হচ্ছে অপত্য ক্রোমোজোম। এরপর কি হয়, ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত হয়ে তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক যাবে উত্তর মেরুর দিকে, অর্ধেক যাবে দক্ষিণ মেরুর দিকে। অর্ধেক যাবে উত্তর মেরুর দিকে মানে উপরে, অর্ধেক যাবে দক্ষিণ মেরুর দিকে মানে নিচে। এবং এই সময় হচ্ছে এদেরকে ইংরেজি বর্ণমালা VLJI এরকম আকৃতির দেখা যায়। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা হচ্ছে যদি চিত্র আকারে তোমার হচ্ছে উপস্থাপন করতে চাই, এটা হচ্ছে আমরা আঁকতেছি অ্যানাফেজ। তো অ্যানাফেজেও কিন্তু স্পিন্ডল যন্ত্র ঠিকই থাকবে। কিন্তু অ্যানাফেজে হচ্ছেটা কি, অ্যানাফেজে আচ্ছা আমি এখানে পর্যায়ক্রমের চিত্রটা দেখায় যাই। তোমার এই যে এই ক্রোমোজোমগুলো ছিল মেটাফেজ পর্যায়ে, সেই মেটাফেজ পর্যায়ের ক্রোমোজোমগুলো হচ্ছে আলাদা হয়ে যায়। দুইটা সেন্ট্রোমিয়ার আসে, দুইটা সেন্ট্রোমিয়ারকে কেন্দ্র করে দুইটা ক্রোমোজোম থাকে। দুইটা ক্রোমোজোমকে এগুলো হচ্ছে ক্রোমোজোম আর এগুলো হচ্ছে একটা একটা করে আমার অপত্য ক্রোমোজোম। তারপর হচ্ছে এই অপত্য ক্রোমোজোমগুলা দুইজন দুই দিকে যায়, মানে তোমার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যাবে হচ্ছে উত্তর মেরুর দিকে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যাবে হচ্ছে দক্ষিণ মেরুর দিকে। এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে চলনের সময় ওদের হচ্ছে গিয়ে তোমার টোটাল 4টা ইংলিশ হরফের তোমার শেপ দেখা যায়, যেটা হচ্ছে VLJI। তো আমরা যদি এটাকে ছবির মাধ্যমে তোমার হচ্ছে দেখাতে চাই, এই যে ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে কিছু যাচ্ছে, অর্ধেক যাচ্ছে উত্তর মেরুর দিকে, অর্ধেক যাচ্ছে দক্ষিণ মেরুর দিকে, অর্ধেক যাচ্ছে উত্তর মেরুর দিকে, অর্ধেক যাচ্ছে দক্ষিণ মেরুর দিকে। ঠিক তেমনভাবে প্রাণীকোষের ক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে, বিভাজিত হয়ে অর্ধেক যাবে উত্তর মেরুর দিকে, অর্ধেক যাবে দক্ষিণ মেরুর দিকে। এই জিনিসটার সময় হচ্ছে 4টা ইংরেজি বর্ণমালার 4টা অক্ষরের মতো দেখা যায় VLJI। এখানে তোমাদের বই যদিও উল্লেখ করা নাই কিন্তু একটু শিখে নাও ভালো। এখানে VLJI 4টা জিনিসেরই 4টা ইম্পর্টেন্ট, মানে তোমার হচ্ছে এই VLJI এই 4টা শেপের 4টা নাম আছে। এটা তোমাদের আগের বইয়ে ছিল, এই বইয়ে কেন দেয় না আমি জানি না, তাও তোমাদের হচ্ছে আমি পড়ায় রাখছি তোমাদের ভালোর জন্যই। এই V শেপের ক্রোমোজোমগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে মেটাসেন্ট্রিক। L শেপের ক্রোমোজোমগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে সাব মেটাসেন্ট্রিক। J শেপের ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাক্রোসেন্ট্রিক। আর I শেপের ক্রোমোজোমগুলোকে বলা হয় হচ্ছে টেলোসেন্ট্রিক। আচ্ছা, তো আমাদের এভাবে হচ্ছে অ্যানাফেজ ধাপ শেষ হয়ে গেল। অ্যানাফেজ ধাপে কি ছিল, অ্যানাফেজ ধাপে তোমার এই যে মেটাফেজ পর্যায়ের যে ক্রোমোজোমগুলো ছিল, এই মেটাফেজ পর্যায়ের ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারগুলো বিভাজিত হয়ে হচ্ছে অপত্য ক্রোমোজোম তৈরি করছে, মানে একটা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুইটা ক্রোমোজোম তৈরি করে ফেলেছে। দুইটা ক্রোমোজোম হচ্ছে কিছু অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যাবে উত্তর মেরুর দিকে, এই যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যাবে দক্ষিণ মেরুর দিকে। এই কিছু অর্ধেক উত্তর মেরু এবং কিছু যাবে দক্ষিণ মেরু। এই যাওয়ার সময় ওদেরকে হচ্ছে 4টা ইংরেজি বর্ণমালার শেপের মতো দেখা যায়, যেটা হচ্ছে VLJI। আচ্ছা, V হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, L হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, Z হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক আর I হচ্ছে টেলোসেন্ট্রিক। এভাবে হচ্ছে গিয়ে তোমার অ্যানাফেজ পর্যায়টা শেষ হয়ে যাবে।
আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি, যেটা হচ্ছে টেলোফেজ। আচ্ছা, এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো যে আমরা পড়তেছি, এগুলো সবগুলা কিন্তু হচ্ছে গিয়ে তোমার কেরিওকাইনোসিসের ধাপ পড়তেছি। আমরা কিন্তু শুরুতেই এই জিনিসটা লিখে নিয়েছিলাম যে কেরিওকাইনোসিসের ধাপগুলা কী কী। কেরিওকাইনোসিসের ধাপগুলা হচ্ছে গিয়ে তোমার এই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইরকম। তো এখানে আমরা দেখি টেলোফেজে কি হয়। এই যে অ্যানাফেজে যে ক্রোমোজোমগুলা অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরু, অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে যাচ্ছিল, এই মেটাফেজে ওই ক্রোমোজোমগুলা বিপরীত মেরুতে এসে পৌঁছায়। বিপরীত মেরুতে এসে পৌঁছানোর সময় কি করে, উভয় মেরুর ক্রোমোজোমগুলাকে কেন্দ্র করে হচ্ছে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের আবার তোমার হচ্ছে গিয়ে পুনরাবির্ভাব ঘটে, এবং প্রাণী কোষে উভয় মেরুতে কি হয়, একটি করে সেন্ট্রিওল তৈরি হয়। যেই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা তোমার হচ্ছে প্রোমেটাফেজে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং মেটাফেজে পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেইটার আবার পুনরাবির্ভাব ঘটবে হচ্ছে টেলোফেজে। আসলে টেলোফেজ পর্যায়টা হচ্ছে প্রোফেজের উল্টা। প্রোফেজ পর্যায়ে যেমন তোমার হচ্ছে পানি বিয়োজন ঘটেছিল, এখানে উল্টো হচ্ছে পানি যোজন ঘটে, এবং এই পানি যোজন ঘটার কারণে ক্রোমোজোমগুলো হচ্ছে সরু এবং লম্বা আকার ধারণ করে এবং পরস্পরের সাথে পাকিয়ে হচ্ছে ক্রোমাটিন রেটিকুলাম তৈরি করে। এভাবে হচ্ছে কোষের দুই মেরুতে দুইটা অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। এবং এর মাধ্যমে হচ্ছে কেরিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। তাহলে আমরা হচ্ছে কেরিওকাইনেসিসের লাস্ট স্টেপে চলে আসছি। কেরিওকাইনেসিসের সমাপ্তি ঘটে গিয়েছে হচ্ছে টেলোফেজ পর্যায়ের মাধ্যমে। সেম আমরা এখানেও হচ্ছে চিত্র এঁকে নেব। আচ্ছা, তো এখানে জিনিসটা কি হচ্ছে, টেলোফেজ পর্যায়ে দেখো, টেলোফেজ পর্যায়ে তোমার হচ্ছে ক্রোমাটিনগুলা এসে জমা হইছে। টেলোফেজ পর্যায়ে ক্রোমাটিডগুলা এসে জমা হইছে, ধরলাম হচ্ছে আমার উত্তর মেরুতে। তো এদেরকে কেন্দ্র করে হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটবে। ঠিক তেমনভাবে এইখানেও তো তোমার হচ্ছে ক্রোমাটিড আসছে দক্ষিণ মেরু, যেটা এখানেও হচ্ছে ওইদেরকে কেন্দ্র করে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটবে। এর মাধ্যমে দেখো তো আমরা একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস পেয়ে গেছি না। আমরা কিন্তু কেরিওকাইনেসিসের মাধ্যমে একটা কোষ থেকে আরেকটা কোষ পাবো না, কেরিওকাইনেসিসের মাধ্যমে হচ্ছে একটা নিউক্লিয়াস থেকে দুইটা অপত্য নিউক্লিয়াস পাবো। এখানে কিন্তু আমরা হচ্ছে যে সাইটোপ্লাজম বা সাইটোকাইনেসিস হয়নি, সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুগুলো আছে সেগুলোর এখনো বন্টন হয়নি, সেগুলোর বিভাজন হয়নি। সেজন্য আমরা এই দুইটাকে কিন্তু সেল বলতে পারবো না, আমরা এই দুইটাকে বলবো হচ্ছে দুইটা অপত্য নিউক্লিয়াস। প্রাণী কোষেও সেম জিনিসটাই হবে। প্রাণী কোষে হচ্ছে দুইটা অপত্য নিউক্লিয়াসের তৈরি হচ্ছে। এভাবে হচ্ছে আমাদের টেলোফেজ পর্যায়টাও শেষ হয়ে গেছে। এখন এই টেলোফেজ পর্যায়ের পরে হচ্ছে যেটা শুরু হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কি ছিল? সাইটোকাইনেসিস মানেই ছিল হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিসটা এরকম কেরিওকাইনেসিসের মতো 5টা আলাদা স্টেজে ভাগ করা নাই, সাইটোকাইনেসিস একবারেই হয়ে যায়। তো সাইটোকাইনেসিসে হয় কি, তোমার সাইটোকাইনেসিস হচ্ছে টেলোফেজ পর্যায়ের টেলোফেজ দশাতেই হচ্ছে সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। এবং টেলোফেজ ধাপের শেষে কি হয়, টেলোফেজ ধাপের শেষে তোমার এই যে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে হচ্ছে মিলিত হয়ে ওরা কোষ প্লেট গঠন করে। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট গঠিত হয়। কোষ প্লেট পরিবর্ধিত হয়ে হচ্ছে কোষ প্রাচীর তৈরি করে এবং এইতে একটি মাতৃকোষ থেকে তোমার হচ্ছে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। মানে সাইটোপ্লাজমের তোমার হচ্ছে ইকুয়েটর বরাবর, আচ্ছা আমি চিত্রের মাধ্যমে দেখাই দিচ্ছি। দেখো, ধরলাম এটা হচ্ছে একটা আমার উদ্ভিদ কোষ, হ্যাঁ। তো এই উদ্ভিদ কোষে আমরা টেলোফেজ পর্যায়ে শেষমেশ দেখে আসছি এইরকম হয়ে গেছে। এটা হচ্ছে নিউক্লিওলাস। টেলোফেজ পর্যায়ে হচ্ছে এরকম দুইটা কোষ তৈরি হয়েছিল, অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছিল। তো এই অপত্য নিউক্লিয়াসগুলার মাঝামাঝি তোমার হচ্ছে কি তৈরি হবে, এন্ডোপ্লাজমিক
রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার কোষ প্রাচীর তৈরি করবে। এবং এখন হচ্ছে এই সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে গেছে, তো এখানে হচ্ছে তোমার সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো সমান সমান বিভাজন হয়ে যাওয়াতে এখন এই সাইটোকাইনেসিস ফেজে যখন এদের দুইজনকে আলাদা করা হয়ে গেছে তখন হচ্ছে আমরা এদেরকে বলতে পারি এরা হচ্ছে দুইটা অপত্য কোষ। তার মানে আমরা সাইটোকাইনেসিস শেষ হওয়ার মাধ্যমে ওই 5টা ফেজের পর সাইটোকাইনেসিসে আসছি এবং এই সাইটোকাইনেসিসে শেষ হওয়ার মাধ্যমে হচ্ছে আমরা একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ পেয়ে গেছি। এখন প্রাণীকোষের ক্ষেত্রে আরেকটু এক্সট্রা পড়া রয়েছে সেটা হচ্ছে দেখো প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসগুলো বিভাজনের সাথে সাথে কি হয়, কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে কোষ পর্যায়ে উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয় এবং কোষ পর্যায়ের এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর মানে ওই যে তোমার হচ্ছে ইকুয়েটর বরাবর বিস্তৃত হয়ে এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই যে দেখো প্রাণীকোষের ক্ষেত্রে চিত্রটা কেমন হবে, এই যে ধরলাম আমি এইটা ছিল প্রাণীকোষের অবস্থা, এখানে একটা অপত্য নিউক্লিয়াস ছিল, এই যে আরেকটা অপত্য নিউক্লিয়াস এখানে, এখন প্রাণীকোষে কি হবে, এই যে তোমার ইকুয়েটর বরাবর আমি মুছে মুছে দেখাচ্ছি যে ইকুয়েটর বরাবর তোমার ক্রমশ সরু হতে থাকবে, ইকুয়েটর বরাবর ক্রমশ সরু হয়ে একটা সময় ভিতরে ঢুকে গিয়ে একটা কোষ থেকে আলাদা হয়ে দুইটা কোষ তৈরি হয়ে যাবে। পাশাপাশি সাইটোপ্লাজমিক যে তোমার হচ্ছে অঙ্গাণুগুলো ছিল সেগুলোরও সমবিভাজন হয়ে যাবে। এই সমবিভাজনের ফলে আমরা হচ্ছে একটা প্রাণীকোষ থেকে ক্যারিওকাইনেসিস এবং সর্বশেষ সাইটোকাইনেসিসের মাধ্যমে দুইটা প্রাণীকোষ পেয়ে যাব, অর্থাৎ দুইটা অপত্য কোষ পেয়ে যাব। এইভাবেই হচ্ছে আমাদের পুরোপুরি যেই তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা সেইটা শেষ কমপ্লিট। এখন ভাই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার এই যে কোন পর্যায়ে কি হচ্ছে সেই জিনিসটা তোমাদের হচ্ছে অনেক ভালোভাবে মনে রাখতে হবে এবং এইটা থেকেই কোয়েশ্চেন আসবে সব সময়, হয়তো চিত্র দিয়ে অথবা তোমার হচ্ছে যেই আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ছি যে কোন পর্যায়ে কি হচ্ছে সেটা দিয়ে এগুলার তোমার হচ্ছে প্রশ্ন আসবে এই তোমার এই মাইটোসিস কোষ বিভাজনের এই 5টা স্টেজ থেকেই। তো আমাদের হচ্ছে 5টা স্টেজে কোথায় কি পরিবর্তন হয়েছিল ওই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। আমরা হচ্ছে পরের পর্যায়ে চলে যাচ্ছি যেটা হচ্ছে মিওসিস। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা আগে আমি দেখায় দিই ভাই, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া তারপর পড়ায় আসি। দেখো আচ্ছা আমরা আগে ওই সময়ের মতো সেল আঁকবো। আমরা হচ্ছে একটা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে বহুকোষী প্রাণীর কোষ বিভাজনই হবে। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে এই রকম, তোমার একটা নিউক্লিয়াস একটা সেল প্রথমে হচ্ছে গিয়ে তোমার মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার দুইটা পর্যায় আছে, হ্যাঁ, একটা হচ্ছে মিওসিস 1 বা মিওসিস 1 প্রথম মিওসিস যেটা, সেই মিওসিস 1-এ কি হয় তোমার একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়, একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য মাতৃকোষ তৈরি হয়, কিন্তু এইখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে গিয়ে তোমার অর্ধেক, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মানে এই যে দেখো 2n থেকে n আর n চলে আসছে, তার মানে মিওসিস 1 অর্থাৎ মিওসিসের প্রথম পর্যায়ে কি হচ্ছে, মিওসিসের প্রথম পর্যায়ে হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ডাবল, মাতৃকোষের থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এবং মিওসিস 2 হচ্ছে পরের মিওসিস 2 হচ্ছে পরের ফেজ। এই মিওসিস 2 হচ্ছে গিয়ে তোমার ওই মাইটোসিসের মতোই, এখানে প্রত্যেকটা সেল থেকে দুইটা সেল আসবে, তার মানে এই দুইটা সেল থেকে টোটাল 4টা সেল আসবে, কিন্তু এখানে সেলের ক্রোমোজোম নাম্বারগুলা সেমই থাকবে। মানে তোমার দুইটা সেলে যেমন n আর n ছিল, এখানে হচ্ছে এই ক্রোমোজোম নাম্বারগুলা ওই ধ্রুবতাই বজায় রাখবে, ঠিকই রাখবে। তো এই জন্য হচ্ছে কিন্তু এখানে একটা জিনিস দেখো, তাহলে আমার যেই মাতৃকোষটা ছিল, মিওসিস কোষ বিভাজনে দুইটা প্রক্রিয়া বুঝছি, মানে দুইটা ফেজ বুঝছি, যে মিওসিস 1-এ হচ্ছে কি হয় ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, দুইটা কোষ তৈরি হয়। মিওসিস 2-তে কি হয়, দুইটা কোষ থেকে দুইটা করে 4টা কোষ তৈরি হয়ে যায় মিওসিস 2-তে। এবং এখানে হচ্ছে তাহলে আলটিমেটলি মাতৃকোষ এবং যে অপত্য কোষগুলো আছে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে গেছে না,
এই অর্ধেক হয়ে যাওয়ার জন্যই সেটাকে বলা হয় রিডাকশনাল সেল ডিভিশন। এই জন্য মিওসিসকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার রিডাকশনাল সেল ডিভিশন। তাহলে মিওসিস আর মাইটোসিসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি? মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু 2n থেকে 2n ছিল, সেজন্য ছিল সমীকরণী কোষ বিভাজন। কিন্তু মিওসিসে এসে দেখো 2n থেকে n হয়ে গেছে, তার মানে অর্ধেক হয়ে গেছে। এই ক্রোমোসোম নাম্বার অর্ধেক হয়ে যাওয়ার জন্য এটাকে বলা হয় রিডাকশনাল সেল ডিভিশন। এবং এই রিডাকশনাল সেল ডিভিশনের আচ্ছা মিওসিসের আরেকটা বৈশিষ্ট্য কি জানো? মিওসিসে কিন্তু নিউক্লিয়াস দুইবার বিভাজিত হচ্ছে। এই যে একবার এখানে বিভাজিত হইলো, সেকেন্ড বার এখানে বিভাজিত হইলো, তার মানে মিওসিসে কিন্তু নিউক্লিয়াস দুইবার বিভাজিত হচ্ছে, কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন একবারই হচ্ছে। অপর দিক দিয়ে মাইটোসিসে নিউক্লিয়াসও একবারই বিভাজিত হয়েছে, সাইটোপ্লাজমও তোমার হচ্ছে একবারই বিভাজিত হয়েছে। তো একমাত্র মিওসিসেই হচ্ছে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়। আর মিওসিস প্রধানত হয় হচ্ছে জনন কোষে শুধুমাত্র। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে মোটামুটি একটা প্রক্রিয়া। খ নাম্বারে কোয়েশ্চেন আসতে পারে তোমাদের সৃজনশীলে যে তোমার হচ্ছে মিওসিস কোষ বিভাজনকে কেন বিয়োজনমূলক অথবা রিডাকশনাল কোষ বিভাজন বলা হয়? তখন তোমরা উত্তর দিবা এরকমভাবে যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে কোষ বিভাজনের মাধ্যমে 4টা অপত্য কোষের তৈরি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার তুলনায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় জন্যই হচ্ছে এই কোষ বিভাজনটাকে বলা হয় বিয়োজনমূলক কোষ বিভাজন বা রিডাকশনাল কোষ বিভাজন। আমরা যদি তোমার হচ্ছে এখন ওই বইয়ের পড়াই বলি, তাহলে দেখো এখানে কি হয়, মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি এবং অযৌন জননের জন্য হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন, বৃদ্ধি এবং অযৌন জননের জন্য হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। যৌন জননে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে, ফলে কি হয় এখন আচ্ছা এখানে তোমার হচ্ছে এই জিনিসটাও যদি আমি এক্সপ্লেন করে দিই। আচ্ছা, আমরা তোমার একটা জিনিস পড়ছিলাম কি, মানব দেহে ক্রোমোজোম নাম্বার কত? মানব দেহে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46টা করে। মানব দেহে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46টা করে, রাইট? এখন ধরো তোমার বাবার ক্রোমোজোম নাম্বারও তার মানে 46, আর মায়ের ক্রোমোজোম নাম্বারও হচ্ছে 46, 46 করে। তাহলে আমরা জানি যৌন জননের সময়, যৌন জনন প্রক্রিয়ায় তোমার হচ্ছে জন্মর সময় বাবার থেকে একটা করে আসে হচ্ছে পুং গ্যামেট, মায়ের থেকে আসবে হচ্ছে একটা স্ত্রী গ্যামেট, এবং পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে মিলিত হয়ে হচ্ছে গিয়ে তোমার কি তৈরি করে? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে হচ্ছে গিয়ে তোমার জাইগোট তৈরি করে। তো এই জাইগোটে একটা জিনিস দেখো, বাবার যে 46টা ক্রোমোজোম, মায়ের 46টা ক্রোমোজোম, জাইগোটে এসে সেই 46 যুক্ত হয়ে কি 92টা হয়ে যেত না? এখন মানুষের বডিতে ক্রোমোজোম নাম্বার কিন্তু সবসময় 46টাই থাকে। তোমার বডিতে ক্রোমোজোম নাম্বার যদি তোমার বাবার তুলনায় ডাবল হয়ে যায় বা তোমার মার তুলনায় ডাবল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বংশগতির যেই তোমার হচ্ছে সমতাটা ছিল, আমাদের বংশগতির যে সমতা ছিল সেই সমতাটা রক্ষিত হবে না। বংশগতির সমতা রক্ষিত হবে না ক্রোমোজোম নাম্বার যদি নিজের তোমার হচ্ছে পূর্বপুরুষদের তুলনায় ডাবল হয়ে যায়, এবং এইটা চলতে থাকলে কিন্তু একটা সময় দেখা যেত মানে অনেক প্রবলেম হতো। তো সেই জন্য হচ্ছে কি হয়, এই জিনিসটা সম্ভব নয়, এভাবে এই জিনিসটা সম্ভব না। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া না হলে দেখো এরকম হইতো যে বাবার থেকে 46টা ক্রোমোজোম আসতো, মায়ের থেকেও 46টা ক্রোমোজোম আসতো, এবং বাচ্চার দেহে ক্রোমোজোম নাম্বার জাইগোটে ক্রোমোজোম নাম্বার হয়ে যেত 92টা, যার ফলে হচ্ছে আমাদের বংশগতির সমতাই থাকতো না। এই বংশগতির সমতা বজায় রাখার জন্য হচ্ছে এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া আসছে। এই জিনিসটা কিন্তু সম্ভব না। এখন তাহলে মিওসিস কোষ বিভাজনের মধ্যে লাভ কি হচ্ছে? এই যে ধরো বাবার থেকে এবং মায়ের থেকে জনন কোষে, বাবার জনন কোষ হচ্ছে 46টা ক্রোমোজোম আছে, মায়ের কোষে হচ্ছে 46টা ক্রোমোজোম আছে। এখন যখন এটা মিওসিস প্রক্রিয়া হয়ে আসে, আমরা মিওসিসকে রিডাকশনাল কোষ বিভাজন বলে আসতেছিলাম না? রিডাকশনাল কারণ মিওসিসে কি হচ্ছিল, মিওসিসে মাতৃকোষের তুলনায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যাচ্ছিল। তো সেম এখানে বাবার কোষে মিওসিস সেল বিভাজনের ফলে ক্রোমোজোম নাম্বার হয়ে যাবে হচ্ছে 23টা, মায়ের কোষেও হচ্ছে এই মিওসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যাবে, তার মানে এখানেও হবে হচ্ছে গিয়ে তোমার
23টা। এখন যখন মায়ের কোষের আর বাবার কোষের ক্রোমোজোমগুলো মিলে একসাথে জাইগোট তৈরি করবে তখন হচ্ছে গিয়ে 46টা ক্রোমোজোমই হবে টোটাল বাচ্চার বডিতে, এবং যার ফলে হচ্ছে গিয়ে তোমার ক্রোমোজোমের সমতা রক্ষিত হবে। এবং এই ক্রোমোজোমের সমতাটা রক্ষিত হলেই কিন্তু বংশগতির তোমার হচ্ছে বংশগতির যেই চেঞ্জটা আছে, বংশগতিটা যেভাবে আগায় যাচ্ছে সেই জিনিসটা আগায় যাবে। তো এই জিনিসটা আমরা বুঝছি কি যে কেন আমাদের মিওসিস দরকার। আমি আরেকবার যদি সংক্ষেপে বুঝাই, দেখো বাবা মার 46টা করে ক্রোমোজোম আছে। যদি মিওসিস কোষ বিভাজন না হইতো তাহলে কি হইতো, বাবার থেকে 46টা ক্রোমোজোম আসতো, মায়ের থেকে 46টা ক্রোমোজোম আসতো, 46 একসাথে মিলে জাইগোটে 92টা ক্রোমোজোম হয়ে যেত, যার ফলে বংশগতি সমতা রক্ষিত হতো না। সেই জন্য হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া করা হয়, মানে হয়েছে প্রাকৃতিকভাবেই করা হয় না, সরি। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে কি হয় দেখো তো, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাগুলো মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই যে বাবার কোষ মিওসিসে 23টা হয়ে যাবে, মায়ের ক্রোমোজোম নাম্বারও মিওসিসের মাধ্যমে 23টা হয়ে যাবে, এবং ফাইনালি এই 23টা মিলে 46টা হয়ে যে জাইগোটটা তৈরি করবে, সেই জাইগোটের ফলে হচ্ছে বংশগতির সমতাটা রক্ষিত থাকবে। আচ্ছা, তো আমরা আমাদের পড়ায় যাচ্ছি। এই জিনিসটাই বলছে যে যৌন জননের পুং এবং স্ত্রীজনন কোষের মিলনের প্রয়োজন পরে। এখন জনন কোষের ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে গেলে কি হবে, জাইগোটে জীবটির ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যার প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এখন মিওসিসের ফলে দ্বিগুণ হয়ে গেলে কিন্তু সমতা রক্ষিত হবে না, তাইলে এই জন্যই মিওসিস কোষ বিভাজন আসে, যে মিওসিস কোষ বিভাজনের ফলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, যার ফলে হচ্ছে জনন কোষগুলো একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ হয়ে থাকে। এই অনুরূপ বা প্রজাতির সমান সংখ্যক ক্রোমোজোম পাওয়ার জন্যই হচ্ছে আমরা এই তোমার মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা করে থাকি। এতেই হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যার কি হয়, ধ্রুবতা বজায় থাকে। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এখানে মিওসিস নিয়ে একটু পড়া আছে কি, জননকোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন হচ্ছে এরকম ঘটে তখন কোষের ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে, আর দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বলে। আচ্ছা, এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জিনিসটাও এখানে আমি যদি বুঝাই দিই, দেখো এই যে বাবার কোষে যে তোমার হচ্ছে 46টা অথবা 2n সংখ্যক ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা যখন হচ্ছে গিয়ে তোমার 23টা আর n নাম্বার হয়ে যায় তখন এই সেলটাকে বলা হয় হচ্ছে হ্যাপ্লয়েড সেল। মানে মিওসিসের মাধ্যমে যখন ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, মিওসিসের মাধ্যমে যে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায় সেই কোষটাকে বলা হয় হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। তাহলে মায়ের ক্ষেত্রেও কিন্তু ওই জিনিসটাই হচ্ছে, মায়ের ক্ষেত্রেও 46 বা 2n নাম্বারের যে সেলটা ছিল সেটা হচ্ছে মিওসিসের মাধ্যমে 23টা বা n নাম্বারের সেল হয়ে গিয়েছিল, এটাও হচ্ছে একটা হ্যাপ্লয়েড সেল। তার মানে ক্রোমোজোম নাম্বার যে সকল সেলে তোমার প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় সেগুলোই হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, সেগুলোই হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। আর দুইটা হ্যাপ্লয়েড কোষ একসাথে মিলিত হয়ে তৈরি করে জাইগোট। জাইগোটের ক্রোমোজোম নাম্বার তখন থাকে হচ্ছে গিয়ে তোমার 46 or 2n, কারণ 23 অথবা n যুক্ত হয়ে হচ্ছে জাইগোট তৈরি করছে। তো ওখানে ওই জিনিসটাই বোঝাচ্ছিল হ্যাপ্লয়েড কি জাইগোট কি। হ্যাপ্লয়েড জিনিসটা কি, হ্যাপ্লয়েড হচ্ছে তোমার প্রাণী কোষে যখন 46টা ক্রোমোজোমই থাকে অথবা 2n ক্রোমোজোমই থাকে ওইটাকে বলা হয় হচ্ছে গিয়ে ডিপ্লয়েড। যখন 46টা বা 2n ক্রোমোজোমই থাকে ওইটাকে বলা হয় ডিপ্লয়েড। এবং এই ডিপ্লয়েড কোষগুলো যখন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় অর্ধেক কোষ বিভাজন পেয়ে যায় তখন এদেরকে বলা হয় হচ্ছে হ্যাপ্লয়েড। দুইটা হ্যাপ্লয়েড মিলে তৈরি করে হচ্ছে জাইগোট। এইটুকু হচ্ছে গিয়ে তোমার ওখানে এই জিনিসটাকেই ওরা বোঝাচ্ছিল যে এখানে তোমার হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে n থেকে 2n হচ্ছে, তাহলে এগুলা কি, এই 2n গুলা হচ্ছে ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড থেকে যে n গুলা মিওসিসের মাধ্যমে n গুলা আসছে সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। আর এখানে নিষিক্ত হইছে সেখান থেকে তৈরি হচ্ছে জাইগোট। এভাবে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট তৈরি হয় এবং এই প্রক্রিয়ায় হচ্ছে বংশগতির তোমার হচ্ছে গিয়ে সমতাটা রক্ষিত হয়ে থাকে।
আচ্ছা, মিওসিসের বৈশিষ্ট্যটা কি দেখো তো। মিওসিস কি, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে এই মিওসিসটা ঘটে। যাদের ক্রোমোজোম নাম্বার 2n তারা হচ্ছে ডিপ্লয়েড জীব, 2n নাম্বার ক্রোমোজোম বা ডিপ্লয়েড জীবের কি হবে, জনন মাতৃকোষ এটা হবে। আর হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে সেটা কোথায় হবে, তোমার হচ্ছে জাইগোটে। এবং এই ধরনের কোষ বিভাজনে কি একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হয় এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, নিউক্লিয়াসটা হচ্ছে দুবার বিভাজিত হয়। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস মিওসিসের বৈশিষ্ট্যে। মিওসিসে কিন্তু নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হচ্ছে, মিওসিসে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হচ্ছে। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটতেছে। এই ধরনের কোষ বিভাজনে একটি কোষ দুটি কোষের সৃষ্টি, 4টি কোষের সৃষ্টি করে। এবং এই ক্রোমোজোমে কিন্তু এখানে ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস বিভক্ত হয় দুইবার। এবং এখানে সৃষ্ট কোষটি 4টি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার হচ্ছে গিয়ে অর্ধেক হয়। এই জিনিসগুলো অলরেডি আমরা জানি, পড়ার মধ্যেই চলে আসছে, এখানে তাও আবার বৈশিষ্ট্য আকারে একবার দেখে নাও। এখানে মিওসিস কোথায় ঘটে বলে কোয়েশ্চেন আসছে। আমরা যেমন মাইটোসিস কোথায় ঘটে পড়ছিলাম, এখানে পড়তেছি মিওসিস কোথায় ঘটে। মিওসিস কোথায় ঘটে দেখো, মিওসিস কোষ প্রধানত কি, জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে থাকে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয় এবং ডিম্বাশয় এর মধ্যে হচ্ছে গিয়ে মিওসিস হয়ে থাকে। এখানে মিওসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটা বলা হয়েছে। এখানে মিওসিস কি হয়, মিওসিস হচ্ছে জনন মাতৃকোষে পরপর 2 ধাপে বিভাজিত হয়। যে কোষ বিভাজনের সময় এটি হচ্ছে জনন মাতৃকোষ পরপর 2বার বিভাজিত হয়। একটাকে হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে বলা হচ্ছে মিওসিস 2। মিওসিস 1 কি, মিওসিস 1 হচ্ছে তোমার দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, এটাকে বলা হয় বিভাজনমূলক কোষ বিভাজন, অর্ধেক হয়ে যায়। আর মিওসিস 2 তে কি হচ্ছে, মিওসিস 2 হচ্ছে মাইটোসিসের মতোই সমান নাম্বার ক্রোমোজোম, মানে একটা সেল থেকে 2টা সেল আসতেছে এবং ক্রোমোজোম নাম্বারের সমতা রক্ষিত হচ্ছে, যার ফলে ফাইনালি আমরা একটা জনন মাতৃকোষ থেকে হচ্ছে 4টি অপত্য কোষ পেয়ে থাকি। ওকে, এটার মাধ্যমে হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াও শেষ। তাহলে আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্টটুকু, এটাই সবচেয়ে বড় পার্ট ছিল, যেটা হচ্ছে তোমার কোষ বিভাজন প্রক্রিয়াটা, এটার মাধ্যমে হচ্ছে আমাদের এই কোষ বিভাজন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টারের পরের পড়ায় যাচ্ছি, সেটা হচ্ছে কি তোমার বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। এটা আমাদের ছোট্ট একটা টপিক, বাট এটা আমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ কিভাবে ভূমিকা রাখে। আচ্ছা, ক্রোমোজোম জিনিসটাকে আমরা যদি মনে করার চেষ্টা করি, আমরা দেখেছি নিউক্লিয়াসের নিউক্লিয়ার রেটিকুলাম যেটা, বা নিউক্লিয়ার রেটিকুলামের আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলা হচ্ছে প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিড হচ্ছে, এই ক্রোমাটিডগুলা হচ্ছে তারপরে তোমার মেটাফেজ পর্যায়ে এসে ক্রোমোজোম হয়ে যাচ্ছে। ক্রোমোজোমগুলা হচ্ছে তোমার, তার মানে ক্রোমোজোমগুলো হচ্ছে এখানে নিউক্লিয়াস, প্রত্যেকটা সেলের নিউক্লিয়াসেই ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমগুলাই কিন্তু তোমার হচ্ছে আমাদের বংশগতির ধারক এবং বাহক। মানে তোমার বৈশিষ্ট্য, তোমার আব্বুর কিছু আছে, তোমার আম্মুর কিছু মিক্স আছে, তোমার বাকি যে বংশ তোমার হচ্ছে আরও যে পূর্বপুরুষরা ছিল তাদের কিছু কিছু স্থান রয়েছে। এই জিনিসগুলো নির্ধারণ করার পিছনে সেই সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে সেটা হচ্ছে ক্রোমোজোম। তাছাড়া ডিএনএ, আরএনএ, জিন এগুলো তো আছেই। এগুলো সবগুলো হচ্ছে তোমার চুলের কালার থেকে শুরু করে তোমার চোখের কালার, তোমার দেহের গঠন, তোমার স্কিন কালার, তোমার কথা বলার, চিন্তা ভাবনা করার ক্ষমতা, সব কিছুকে নির্ধারণ করে দিচ্ছে এই ক্রোমোজোম জিনিসটা। তো এখানে হচ্ছে তোমার এটাই লাগে যে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ আর আরএনএ এর ভূমিকাতে এই যে দেখো, মা বাবার কিছু বৈশিষ্ট্য কি সন্তান সন্ততি পেয়েই থাকে। মাতা পিতার যে বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় হচ্ছে গিয়ে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বলা হয় হচ্ছে বংশগতি। এটা হচ্ছে ক নাম্বারের অনেক সময় উত্তরটা মানে কোয়েশ্চেনটা আসতে পারে যে বংশগতি কি, মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় সেটাই হচ্ছে বংশগতি। সন্তানরা কি করে, পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলা হয় হচ্ছে, সন্তানরা পিতামাতার যে বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলা হয় আবার হচ্ছে গিয়ে বংশগত বৈশিষ্ট্য। আচ্ছা, বংশগতির সময় এক মানুষের ধারণা ছিল কাল্পনিক, পরবর্তীতে হচ্ছে তোমার একজন সায়েন্টিস্ট আছেন যার নাম হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল। এই যে আমরা ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ বা বংশগতি নিয়ে নানা পড়ালেখা করি, এইগুলার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে এই গ্রেগর জোহান ম্যান্ডেলকে। ওনাকে কিন্তু তোমার হচ্ছে এই বংশগতির জনকও বলা হয়ে থাকে, বা এই যে জিন তত্ত্বের জনক বলা হয়ে থাকে গ্রেগর জোহান ম্যান্ডেলকে।
এখন উনি হচ্ছে এই ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএ এবং কিভাবে বংশগতি জিনিসটা চলে, কিভাবে হচ্ছে বৈশিষ্ট্যগুলা পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়, এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের লাস্টের দিকে চলে আসছি। এখানে হচ্ছে তোমার আমরা 3টা ফিগার দেখব ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ নিয়ে। এখানে হচ্ছে দেখো ক্রোমোজোমটা কিভাবে, একটা ক্রোমোজোমের গঠন যদি দেখো, এই যে একটা ক্রোমোজোম দেখতে এমন, এগুলো আমরা বারবার ওই যে তোমার হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেখে আসছি। এই যে মাঝামাঝি জিনিসটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, তারপর হচ্ছে গিয়ে আমাদের সেন্ট্রোমিয়ারটাই লাগবে বেসিক্যালি, আর এই যে এগুলাই হচ্ছে ক্রোমোজোম। এছাড়া এখানে যে বাকি চিত্রগুলো চিহ্নিত করা আছে সেগুলো আপাতত তোমাদের দরকার নেই। এইটা হচ্ছে গিয়ে ক্রোমোজোমের সেই সেন্ট্রোমিয়ারটা, আর এই যে এটা হচ্ছে 2টা ক্রোমাটিড মিলে হচ্ছে কি তৈরি করলো আমাদের ক্রোমোজোম। এখানে হচ্ছে তোমার ডিএনএ এবং আরএনএর 2টা ফিগার দিছি। আমাদের আসলে ডিএনএ আরএনএর ফিগার এখন এত দরকার নাই। আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে তোমার ডিএনএ আরএনএর ফুল ফর্ম। আমাদের বডিতে 2 টাইপের হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, 2 টাইপের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। নিউক্লিক অ্যাসিড আমাদের বডিতে 2 টাইপের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। আমাদের আসলে ডিএনএ আর আরএনএর ফুল ফর্মটা শিখতে হবে, শুধু তাইলেই হবে। যেমন ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ফুল ফর্মগুলো তোমার হচ্ছে এমসিকিউ এবং দেখবা ক নাম্বার কোয়েশ্চেনে অনেকবার রিপিট হচ্ছে। তো আমরা হচ্ছে এই 2টা ফুল ফর্ম অনেক তোমার হচ্ছে গুরুত্বপূর্ণভাবে মাথায় নিয়ে রাখবো, যেটা হচ্ছে ডিএনএ অ্যান্ড আরএনএ এর ফুল ফর্ম। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আমাদের মানবদেহে কিন্তু এই 2 ধরনের নিউক্লিক অ্যাসিডই পাওয়া যায়। আচ্ছা, তো আমরা হচ্ছে এতক্ষণ তো অনেক পড়লাম, আমরা মোটামুটি এখন এই পুরো চ্যাপ্টারই পড়ে ফেলেছি। এখন একটা চ্যাপ্টার পড়ার পরেই আমাদের টার্গেট থাকতে হবে আমরা এই চ্যাপ্টারের যেন কোয়েশ্চেন সলভ করতে পারি। ওই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমেই কিন্তু তোমার পরিপূর্ণ একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে এই চ্যাপ্টার নিয়ে। তো আমরা হচ্ছে এরকমভাবে তোমাদের এই চ্যাপ্টারের পড়ানো শেষ করার পরেই তোমাদের হচ্ছে প্রস্তুতিমূলকভাবে কতগুলো কোয়েশ্চেন রেখেছি। তোমরা সবাই হচ্ছে এই কোয়েশ্চেনগুলোর আনসার করার ট্রাই করো আমার সাথে সাথে। চলো আমরা সলভ করা শুরু করি। এখানে প্রথম কোয়েশ্চেন হচ্ছে মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়? এটা কিন্তু আমরা তোমার হচ্ছে প্রোফেজের যেই ধাপ, প্রোফেজে পড়ার সময়ই হচ্ছে পড়ে আসছি যে তোমার হচ্ছে মাইটোসিসের কোন বিভাজনে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। সেটা হচ্ছে কি ছিল আমার মেটাফেজ ধাপে হচ্ছে আমার কোষ বিভাজনের তোমার হচ্ছে মেটাফেজ, এই হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হচ্ছিল। আমরা যদি পরের কোয়েশ্চেন দেখি, মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কে? আচ্ছা, এখানে কথা আছে, এখানে চোখের রং নিয়ন্ত্রণ করে কে, এই জিনিসটা ডিএনএ, আরএনএ, নিউক্লিয়াস এবং সেন্ট্রোমিয়ার। দেখো এখানে কনফিউশনের কিছু নাই, ডিরেক্টলি ডিএনএ দিয়ে দিবা। আরএনএ হচ্ছে বংশগতির তোমার হচ্ছে বৈশিষ্ট্য, বংশগতির যে বস্তুগুলো আছে সেগুলোর মধ্যে আরএনএও একটা জিনিস, কিন্তু আরএনএ কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীর দেহে তোমার হচ্ছে বংশগতির বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, আর ডিএনএ হচ্ছে আমাদের মতো উন্নত শ্রেণীর প্রাণীর দেহের বংশগতির বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতেছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের চোখের রং নিয়ন্ত্রণ করবে কে? সেটা হচ্ছে ডিএনএ। আচ্ছা, আমাদের একটা উদ্দীপক চলে আসছে। সাফওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করতেছিল এবং সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী এবং নিউক্লিওলাস দেখতে পেল না। ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখলো। আচ্ছা, ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতেছিল এবং তোমার হচ্ছে কোনো আর আবরণী এবং নিউক্লিওলাস ছিল না। তার মানে এটা মেটাফেজকে ইন্ডিকেট করতেছে। আমরা পরের কোয়েশ্চেনে যাই। যেখানে বলা সেম উদ্দীপক দিয়ে বলা হয়েছে সাফওয়ানের পর্যবেক্ষণকৃত পরবর্তী দশায় সাফওয়ান দেখতেছিল হচ্ছে নিউক্লিওলাস, আর নিউক্লিওলাস ছিল না এবং ওইগুলো হচ্ছে ইকুয়েটর বরাবর ক্রোমোজোমগুলো ছিল। তার মানে ও দেখতেছিল মেটাফেজ। মেটাফেজের পরবর্তী পর্যায় পর্যবেক্ষণকৃত পরবর্তী দশায় কি হয় দেখো তো, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে। মানে মেটাফেজের পরটা কি অ্যানাফেজ, অ্যানাফেজের ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে, হ্যাঁ হবে। ক্রোমাটিডগুলো কি তোমার হচ্ছে
এক মিনিট, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে না, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না, সরি, ক্রোমাটিডগুলো কি হবে, পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে। হ্যাঁ, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে এবং তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার দুভাবে বিভক্ত হবে। হ্যাঁ, সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হওয়াতেই কিন্তু ক্রোমাটিডগুলোও তোমার হচ্ছে পরস্পর থেকে বিচ্ছিন্ন হচ্ছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হবে গ 2 এবং 3। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কোনটি? মিওসিস কোষ বিভাজন তো আমরা পড়ে আসছি, দেখি এখানে কি কি বৈশিষ্ট্য আছে। এটি দেহকোষে ঘটে, দেহকোষে তো হচ্ছে গিয়ে তোমার মাইটোসিস হবে। এটি সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন হচ্ছে গিয়ে মাইটোসিস। নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয় না, আমরা জানি মিওসিসের নিউক্লিয়াসটা কিন্তু দুইবার বিভাজিত হয়, তার মানে আমাদের আনসার হচ্ছে ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এইটাই হচ্ছে একমাত্র এখানে আমার মিওসিসের বৈশিষ্ট্য। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে আসে কোন ধাপে? অপত্য ক্রোমোজোমগুলা বিপরীত মেরুতে আসবে কোন ধাপে বলো তো? অপত্য ক্রোমোজোমগুলা বিপরীত মেরুতে আসতেছিল শেষমেশ কোন ধাপে? এই টেলোফেজ পর্যায়ে না? অ্যানাফেজ পর্যায়ে কিন্তু যাওয়া শুরু হয়েছিল, গিয়ে পৌঁছায় নাই, গেছে কোন ধাপে? এই যে তোমার টেলোফেজ ধাপে। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা জেড এর মতো হয়? আচ্ছা, VLJI এই তিনটা জিনিস দেখছিলাম হচ্ছে অ্যানাফেজ স্টেজে। মানবদেহে কত জোড়া ক্রোমোজোম আছে সেটা তোমাদের পড়ায় আসছি। মানবদেহে ক্রোমোজোম আছে হচ্ছে 23 জোড়া। মানবদেহে কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া। নিচের কোনটিতে মিওসিস কোষ বিভাজন ঘটে? আচ্ছা, এখানে দেখো তোমার দেওয়া আছে হচ্ছে ভ্রূণমূল, ভ্রূণমুকুল, তারপর হচ্ছে গিয়ে তোমার মুকুল এবং পরাগধানী। আচ্ছা, আমরা কোথায় কোথায় মিওসিস ঘটে সেটাও পড়ে আসছি, সেটা পড়ে আসলে মনে থাকার কথা। মিওসিস কোষ বিভাজন ঘটবে হচ্ছে পরাগধানীতে। পরের কোয়েশ্চেন, কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসটি প্রায় বিলুপ্ত হয়? প্রায় বিলুপ্ত হয় হচ্ছে প্রোমেটাফেজে, আর পরিপূর্ণভাবে সরাসরি তোমার হচ্ছে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায় হচ্ছে মেটাফেজ স্টেজে। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? কিছুক্ষণ আগেই পড়ে আসছো, নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 ধরনের, ডিএনএ এবং আরএনএ। প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে কোথায়? আচ্ছা, প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে হচ্ছে গিয়ে তোমার মেইনলি নিম্ন শ্রেণীর উদ্ভিদে, মানে প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে এখানে অ্যামাইটোসিস কোথায় ঘটে ওই জিনিসটা জানতে চাইছে। তো প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস ঘটবে হচ্ছে ইস্টে। কাণ্ড, ভ্রূণমূল, জননকোষ এগুলো সব কিন্তু উন্নত শ্রেণীর বহুকোষী প্রাণী দেহ। ইস্টে হচ্ছে এখানে এককোষী, তাহলে প্রত্যক্ষ কোষ বিভাজন কোথায় ঘটবে? ইস্টে। মাইটোসিস বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? মাইটোসিস বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়েছিল বলতো? অ্যানাফেজ পর্যায়ে কি সেন্ট্রোমিয়ারগুলো বিভাজিত হয়ে ক্রোমাটিডগুলো একজন আরেকজন থেকে আলাদা হয়ে গিয়েছিল না, এবং আলাদা হয়ে যাওয়াতে কি তৈরি হয়েছিল? ক্রোমাটিড। তাহলে আমাদের আনসার কি হবে? অ্যানাফেজ। কোনটির বিভাজনে নিউক্লিক অ্যাসিড ডাম্বেল আকার ধারণ করে? আচ্ছা, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় যে তোমার হচ্ছে কোষটা এরকম হয়ে যাচ্ছিল, এটাকেই তো ডাম্বেল আকার বলা হচ্ছিল না? তাহলে অ্যানাফেজ পর্যায়ে, সরি অ্যানাফেজ বলতেছি, অ্যামাইটোসিস কাদের হয়? নিম্ন শ্রেণীর এককোষী প্রাণীদেহে, মানে এখানে তোমার হচ্ছে আমার ছত্রাক। তাহলে নিউক্লিক ডাম্বেল আকার ধারণ করবে হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে। পরের কোয়েশ্চেন, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো VLJI দেখায়? এটা তোমরা বলো এখন, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কোনটা হবে? অফকোর্স অ্যানাফেজে। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে ক্যারিওকাইনেসিসের পর্যায় কয় ভাবে বিভক্ত? ক্যারিওকাইনেসিসকে কিন্তু 5 ভাগে ভাগ করা হয়েছিল, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজে, যেটা নিয়ে আমরা অনেক বিস্তারিত পড়েছি। তো পরের কোয়েশ্চেন, কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হয়? দেখো, নিউক্লিয়াসের আকার কিন্তু প্রোফেজেই বড় হয়। কেন বড় হচ্ছিল? পানি বিয়োজনের জন্য। পরের কোয়েশ্চেন, বংশগতির জনক কাকে বলা হয়? একটু আগে পড়ে আসছো, গ্রেগর জোহান মেন্ডেল। পরের কোয়েশ্চেন, মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে কোনটি? আবার দেখো এখানে এই কোয়েশ্চেনটা আসছে, মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করবে কে? মানুষের চোখের রং যদি নিয়ন্ত্রণ করে, চুলের রং যদি নিয়ন্ত্রণ করে ডিএনএ, তাহলে মানুষের চামড়ার রঙও নিয়ন্ত্রণ করবে এই ডিএনএ। পরের কোয়েশ্চেন, নিচের কোনটিকে হ্রাসমূলক বিভাজন বলা হয়? আমরা কিন্তু এটা পড়ে আসছি খ নাম্বারের জন্য, মিওসিসকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার হ্রাসমূলক কোষ বিভাজন। পরের কোয়েশ্চেন, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন সবসময় মনে রাখবা, মিওসিস মানেই হচ্ছে জনন কোষ, মাইটোসিস মানেই হচ্ছে দেহকোষ, মিওসিস মানেই হচ্ছে জনন কোষ। তাহলে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটতেছে? জনন কোষে। পরের কোয়েশ্চেন, মিওসিস কোষ বিভাজন এর বৈশিষ্ট্য। আচ্ছা, একটি কোষ থেকে 4টি কোষ সৃষ্টি হয়, হ্যাঁ মিওসিসে 4টা কোষই আসে। ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ঠিক আছে। নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়, এটাও ঠিক আছে। তাহলে এখানে আমাদের সবগুলোই হচ্ছে উত্তর।
অনেক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূল, আচ্ছা এখানে তো ওই সেম জিনিসটা, আচ্ছা কোষ বিভাজনের একটি দশায় দেখতে পেল ক্রোমোজোমগুলা কোষের ঠিক মাঝখানে এবং খাটো ও মোটা। কোষের ঠিক মাঝখানে মানে ওই যে তোমার স্পিন্ডলতন্ত্রের ইকুয়েটর বরাবর আছে, এবং এখানে তোমার কি হচ্ছে ক্রোমোজোমগুলো অনেক খাটো এবং মোটা। তাহলে কোন দশা পড়তেছিল? অফকোর্স মেটাফেজ। মেটাফেজেই তো হচ্ছে ইকুয়েটর বরাবর অবস্থান করে এবং কোষগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। অনিকের পর্যবেক্ষণকৃত পরবর্তী দশায় অনিক দেখতেছিল মেটাফেজ, এর পরবর্তী দশা কি? অ্যানাফেজ। অ্যানাফেজে কি হবে? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে। সেন্ট্রোমিয়ার থেকে তো বিচ্ছিন্ন হয় না, সেম জিনিসটা রিপিট হয়ে গেছে। ক্রোমোজোমগুলো পরস্পর হতে বিচ্ছিন্ন হবে আর হচ্ছে সেন্ট্রোমিয়ার দুভাবে বিভক্ত হবে। তাহলে এখানে আনসার হচ্ছে আমার 2 এবং 3। আচ্ছা আমাদের এমসিকিউ পার্ট দেখা শেষ। আমরা হচ্ছে এখানে এই চ্যাপ্টার থেকে কীরকম টাইপের সিকিউ আসে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তো মেইনলি এখানে তোমার 3 টাইপের সিকিউ আসতে পারে এই চ্যাপ্টারগুলো থেকে, যার মধ্যে টাইপ 1 সিকিউটা এরকম হয় যে তোমার হচ্ছে ক্রোমোজোম নাম্বারগুলো দিয়ে দেয় এবং কোয়েশ্চেন করে এখান থেকে। এখানে প্রথম কোয়েশ্চেন, মানুষের প্রতিটি দেহকোষে কতটি ক্রোমোজোম রয়েছে? আমরা কিন্তু জানি 46টা অথবা 23 জোড়া ক্রোমোজোম আছে। এটা কিন্তু তোমাদের পড়ানোর সময় পড়ানো হয়েছে। আচ্ছা খ নাম্বার কোয়েশ্চেন দেখো, জিন বলতে কি বোঝায়? আচ্ছা জিন হচ্ছে কি? জিন হচ্ছে তোমার ডিএনএর গঠনগত এবং কার্যকরী একক। জিন হচ্ছে একটা ডিএনএর গঠনগত এবং কার্যকরী একক। একটা মানুষের সকল তোমার হচ্ছে গিয়ে দৃশ্যমান অদৃশ্যমান বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে এই জিন। আচ্ছা এখানে কোয়েশ্চেন হচ্ছে পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। দেখো তো ভাইয়া, পি কোষ বিভাজন, পিতে কি হচ্ছে? 2টা নিউক্লিয়াস মানে তোমার হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম ছিল, 2n ক্রোমোজোম ছিল, সেটা হচ্ছে n হয়ে গেছে। তার মানে কি ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে গেছে। ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয় কোন বিভাজন প্রক্রিয়ায়? অফকোর্স মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় হচ্ছে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে থাকে। তাহলে আমার গয়ের উত্তর কি হবে? মিওসিস। এখন মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা তোমাদের ব্যাখ্যা করা হয়েছে, সেভাবে ব্যাখ্যা করে দিবা। পরের কোয়েশ্চেন, উন্নত প্রাণীতে পি এবং কিউ দুইটির তুলনামূলক আলোচনা করো। এটা হচ্ছে তোমার পি এবং কিউ এর একটা পার্থক্য বলতে হবে। আমি যদি কয়েকটা পার্থক্য, এটা তোমরা নিজেরাও পারবা, আমি তাও কয়েকটা পার্থক্য বলে দিচ্ছি পি এবং কিউ, অর্থাৎ মাইটোসিস এবং আচ্ছা কিউ জিনিসটা কি? কিউ হচ্ছে মাইটোসিস না? দেখো এখানে 2n থেকে 2n নিয়ে আসে, তাইলে এটা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, মানে কিউএন হচ্ছে মাইটোসিস। তাহলে তোমাদেরকে আসলে মাইটোসিস আর মিওসিসের তোমার হচ্ছে পার্থক্য নিয়ে কাজ করতে হবে। মাইটোসিস আর মিওসিসের পার্থক্যের মধ্যে সবার আগে ফার্স্ট পার্থক্য যেটা দিবা সেটা হচ্ছে মাইটোসিস হয় দেহকোষে, মিওসিস হয় হচ্ছে গিয়ে জনন কোষে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া হয় দেহকোষ, মিওসিস হবে জনন কোষ। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে প্রাণী তোমার হচ্ছে একটা কোষ দুইবার, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। মাইটোসিসে ক্রোমোজোম নাম্বার সমান থাকে, মিওসিসে ক্রোমোজোম নাম্বার অর্ধেক থাকে। এরকমভাবে তোমরা হচ্ছে ডিফারেন্স বলে যাবা। উন্নত প্রাণীতে কিন্তু মাইটোসিস মিওসিস দুইটাই হবে। মাইটোসিস হবে হচ্ছে দেহের বৃদ্ধির জন্য, মিওসিস হবে হচ্ছে গিয়ে তোমার জনন ক্ষেত্রে, জননের জন্য। তো এরকম চিত্র দিয়ে হচ্ছে এক ধরনের সিকিউ আসে। এছাড়া আরেক ধরনের এই যে তোমার এখানে আচ্ছা আরেক ধরনের সিকিউ আসতে পারে এইরকম, তোমার হচ্ছে পরিপূর্ণভাবে পুরো সেল ডিভিশনটাকে না বলে এখানে হচ্ছে তোমার জাস্ট একটা চিত্র দিয়ে দিবে এবং একটা চিত্র দিয়ে ওই ফেজটা বর্ণনা করতে বলবে এইরকম। আচ্ছা এখানে কেরিওকাইনেসিস কাকে বলে? আমরা জানি কেরিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন, নিউক্লিয়াসের ডিভিশনকে বলা হয় কেরিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস। ব্যাকটেরিয়া কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়? দেখো ব্যাকটেরিয়া কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলার কারণ কি? ব্যাকটেরিয়া হচ্ছে একটা এককোষী প্রাণী। এককোষী প্রাণীর দেহে কোন কোষ বিভাজনটা হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখন অ্যামাইটোসিস কোষ বিভাজন কি? এখানে হচ্ছে কোনো মধ্যবর্তী জটিল প্রক্রিয়া ছাড়া একটা কোষ সরাসরি বিভক্ত হয়ে দুইটা কোষে পরিণত হয়, সেই জন্য হচ্ছে এইটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। ব্যাকটেরিয়ার কোষ বিভাজনটাও এই কারণেই হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজনের মধ্যে পড়েছে। আচ্ছা এখানে তোমার উদ্দীপকের ধাপটির পূর্ববর্তী ধাপের চিত্রসহ ব্যাখ্যা করো। আগে দেখো তো ভাই উদ্দীপকের ধাপটা কি? আচ্ছা এই যে এখানে হচ্ছে স্পিন্ডলতন্ত্র তৈরি হয়েছে, এখানে ক্রোমোজোমগুলো দেখতেছো ইকুয়েটর বরাবর আছে, তার মানে এই ধাপটা কিসে ইন্ডিকেট করতেছে? ক্রোমোজোমগুলো মাঝামাঝি আছে, ক্রোমোজোমগুলো মাঝামাঝি আছে, ক্রোমোজোমগুলো ইকুয়েটরে আছে, তার মানে এটা মেটাফেজকে ইন্ডিকেট করতেছে না? আচ্ছা মেটাফেজকে ইন্ডিকেট করলে উদ্দীপকের ধাপটির পূর্ববর্তী ধাপের চিত্র সহ ব্যাখ্যা করো। তার মানে তোমাকে হচ্ছে মেটাফেজের আগের ধাপ মানে প্রো মেটাফেজ নিয়ে কথা বলতে হবে। আর প্রো মেটাফেজের চিত্র, যে কোনো ফেজের চিত্র কিন্তু আমরা শিখে গেছি, রাইট?
আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে একে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? আচ্ছা, এখানে এ জিনিসটা কি দেখো, এ জিনিসটা হচ্ছে ভাইয়া ক্রোমোজোম। ক্রোমোজোমগুলোই তো হচ্ছে গিয়ে ইকুয়েটরে সেন্ট্রোমিয়ার দিয়ে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে এবং ইকুয়েটর দিয়েও হচ্ছে গিয়ে তোমার স্পিন্ডলযন্ত্রের সাথে কানেক্টেড থাকতেছে। তাহলে এখানে এ জিনিসটা কি? এ জিনিসটা হচ্ছে আমার ক্রোমোজোম, এবং ক্রোমোজোমকেই আমার হচ্ছে বংশগতির ভৌত এবং রাসায়নিক ভিত্তি বলা হয়। এটা তোমাদের বইয়ে অনেক সুন্দর করে আনসার করা আছে, তোমরা এখান থেকে একবার একটু দেখে নিবা। তো এইরকম হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে এই 3 ফরম্যাটে 3 টাইপের সিকিউ আসতে পারে, যেখানে এক হচ্ছে তোমার পরিপূর্ণ কোষ বিভাজন জিনিসটাকেই ইন্ডিকেট করবে, আরেকটা চিত্রতে দেখবা যে কোনো একটা দশাকে একটা পর্যায়কে ইন্ডিকেট করতেছে, অথবা তোমার হচ্ছে এইরকমভাবে এই যে এই চিত্রটার মাধ্যমে আসবে। আরেকটা ধাপ হচ্ছে কি এইটা, এখানে হচ্ছে তোমার এখানে দেখো ডিএনএ এবং আরএনএ নিয়েও একটু কথা আছে। আচ্ছা, এখানে কিরোকাইনেসিস অ্যামিবা কোষ বিভাজনকে প্রত্যক্ষ বলা হয় কেন? ওই দুইটা সেম কোয়েশ্চেনই হয়ে গিয়েছে। পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। এই যে পিতে কি হচ্ছে ভাই, পিতে কিন্তু তোমার হচ্ছে দেখো 2n থেকে nn হয়ে যাচ্ছে, তার মানে অর্ধেক হয়ে যাচ্ছে, রিডাকশনাল সেল ডিভিশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, তার মানে পি ফর শিওর আমাদের মিওসিস। তাহলে মিওসিসটাকে একটু তোমাদের মতো করে ব্যাখ্যা করে দিবা। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে বংশগতি নির্ধারণে কিউ এবং আর এর ভূমিকা বিশ্লেষণ করো। এই যে ভাই কিউ জিনিসটা কি আর আর জিনিসটা কি? আমরা একটু আগে কিন্তু চিত্র দেখে আসছি। হ্যাঁ, আমরা একটু আগে চিত্র দেখে আসছি, তাহলে আমাদের এটা জিনিসটা দিয়ে বুঝে যাওয়ার কথা কিউ এবং আর জিনিসটা কি। আর হচ্ছে আমার এখানে ক্রোমোজোম, আর কিউ জিনিসটা কি? কিউ হচ্ছে এখানে আমার ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করলে ভাই এই 3 টাইপ ছাড়া অন্য কোনোভাবে কোয়েশ্চেন করার সুযোগ নাই। ধন্যবাদ। এইটাই ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে পড়া। আমরা এখানে তোমার হচ্ছে এমসিকিউ সিকিউ একটু প্র্যাকটিস করে ফেললাম, পাশাপাশি আমরা হচ্ছে পুরো চ্যাপ্টার সম্পর্কে অনেক বিস্তারিত এবং সুন্দরভাবে পড়েছি। তোমরা সবাই চ্যাপ্টারটা অনেক মনোযোগ দিয়ে পড়বা, কেননা এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।